তোমাদের সবাইকে আমাদের এমবি কোচিং ক্লাসে স্বাগত। এবং তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই গোটা ক্লাসে আমরা হেলথ এবং হেলথ এডুকেশনের যে গোটা ইউজিসি নেট সেটের যে সিলেবাস আছে সেটাকে আমরা জাস্ট একটু ওভারঅল একটা ভিউ তোমাদেরকে দিয়ে যাব। একদম এক্সাম ওরিয়েন্টেড যেগুলোকে করা হয়েছে, নোটসগুলোকে সেইভাবে প্রিপেয়ার করা হয়েছে। এবং যদি এগুলোকে আরেকটু বিস্তারিত পড়া যায়, সেগুলো হয়তো আমাদের অফিসিয়াল যে নেটসেটে ক্লাস আছে সেখানে নিশ্চয়ই হবে। এই ক্লাসগুলোতে মূলত একদম এক্সাম ওরিয়েন্টেড ভাবেই তৈরি করা হয়েছে, সেইভাবেই তোমাদেরকে জাস্ট ওভারঅল ধারণা দেওয়া হবে। যেহেতু সামনের একটা ডিসেম্বরের পরীক্ষা, সেই জন্য আমরা চাইবো আজকে এই গোটা সিলেবাসটাই আমরাকে কভার করার, সেরকমই একটা চিন্তা ভাবনা আছে। এখন এই যে ইউজিসি নেটের বা সেটের যে সিলেবাস আছে, সেখানে সেই সিলেবাসগুলো তোমরা এখানে দেখো, এখানে দেখতেই পাচ্ছ। এবং এই সিলেবাসগুলোর মধ্যে বেশ কতগুলো 10টা সাব ইউনিট আছে। সাব ইউনিট 1, সাব ইউনিট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাবে 10টা সাব ইউনিট আছে। আমরা প্রত্যেকটা ইউনিটকে ধরে ধরেই আমরা পড়ার চেষ্টা করব। আমরা যদি প্রথমে একদম শুরুতেই যদি যে ইউনিটটা আছে, সেই ইউনিটটাকে আমরা যদি দেখি, যে হেলথ ইটস অবজেক্টিভ, health spectrum, health education, its importance, principle, role of genetic and environment in achieving health and health related physical fitness. সিম্পল এই জায়গাটা। তাহলে আমরা শুরু করার আগে আমরা প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে আবার যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আসবো। আমরা একটা একটা করে টপিকগুলোকে একটুখানি কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। এখন সবার আগে দেখো, হেলথ বলতে আমরা কি বুঝি। তোমরা সবাই জানো হেলথ যে শব্দ, হেলথ মানে আমরা সাধারণত বুঝি যে একজন ব্যক্তি তার শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক দিয়ে সুস্থ থাকা, তাকেই আমরা হেলথ বলবো। ইন জেনারেল আমরা যে কমন মিস্টেক গুলো করে থাকি, কাউকে বাইরে থেকে আউটলুক দেখে তাকে বেশ স্বাস্থ্যবান মনে হলে আমরা বলে দিই যে ওই ব্যক্তিটা বা ওই বাচ্চাটা বা ওই শিশুটা সে খুব স্বাস্থ্যবান, সে খুব হেলদি। ব্যাপারটা ঠিক ওরকম নয়। হেলথ শুধুমাত্র যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে নয়। কারণ হেলথ কি করছে, তার সমস্ত দিক, যে শুধুমাত্র তার যে ফিজিক্যাল ক্যাপাবিলিটি না, তার মেন্টাল, সোশ্যাল এবং সমস্ত দিক দিয়ে একজন সুস্থ মানুষ যাকে হবে, এবং সামাজিকভাবে একদম পরিপূর্ণ, যাকে আমরা যে হোলসেম বারবার ডেভেলপমেন্ট বলছিলাম, এক্ষেত্রে কি হবে, তার সমস্ত যে দিকগুলো আছে তার যে সম্পূর্ণ পরিপূর্ণ বিকাশ, এবং কোনো প্রকার রোগ বা কোনো প্রকার দুর্বলতা, কোনো প্রকার ডিজিজ এই জাতীয় কিছু থাকবে না, তখনই আমরা তাকে বলবো হেলথ বা সুস্থ। এখন এই হেলথ শব্দটা কোথা থেকে এসছে দেখো, আমি এখানে লিখেছি, দ্য টার্ম অফ হেলথ ইজ ডাইরেক্ট ফ্রম দ্য ওল্ড ইংলিশ ওয়ার্ড হেলথ, HOELTH, হেলথ, যার অর্থ ছিল কি, যার যার অর্থ হচ্ছে একদম সম্পূর্ণতা, মানে পরিপূর্ণ, ওই যে হোলসামের যে কথা বলছিলাম, বা সুস্থতা। তার ইংলিশ ওয়ার্ড কি, হোলনেস অর সাউন্ডনেস। ক্লিয়ার? তাহলে দেখো দুটো জিনিস, হেলথ শব্দটা এসছে কোথা থেকে, একটা HOELTH, যার কথার অর্থ হচ্ছে হোলনেস অর সাউন্ডনেস। এখন আমাদের যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়ে হেলথকে বোঝানোর চেষ্টা করেছিল। কি বলেছিল, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মিয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি। মানে স্বাস্থ্য হলো মানুষের শুধুমাত্র শারীরিক, সামাজিক, মানসিক, তার একটা পরিপূর্ণ বিকাশ, এবং রোগ বা দুর্বলতার তার শরীরের ভিতর কোনো কিছু থাকবে না, তাকে আমরা কি বলবো, হেলথ। তাহলে এইটা দিয়েছিল কি, WHO। এখন এর কতগুলো অবজেক্টিভ ছিল। অবজেক্টিভ কি, তাহলে হেলথ কি, আমাদের পরিপূর্ণভাবে স্বাস্থ্যের বিকাশ ঘটানো, স্বাস্থ্যের উন্নয়ন করা। তারপরে কি, প্রমোশন অফ হেলথ। প্রমোশন মানে কি, আমাদের মধ্যে কি করবে, সবসময় ডেভেলপমেন্ট করবে কি, পজিটিভ যে একটা মনোভাব, এবং আমাদের মধ্যে কি করবে, যে প্রিভেনশন করবে, ডিজিজ প্রিভেনশন, রোগ প্রতিরোধক আসতে বাধা প্রদান করবে, সেটা স্বাস্থ্যের উদ্দেশ্য। আর কি এরকম, আর কি করে, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস মানে কি, একদম যে প্রাইমারি স্টেজে দ্রুত কি করবে, যে কোনো প্রকার রোগটাকে, হেলথ কোনো ডিজিজ প্রবলেম হলে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে, এবং তার সঠিকভাবে কি করবে, চিকিৎসা যাতে ট্রিটমেন্ট করা যায় সে ব্যবস্থা করবে। রিহ্যাবিলিটেশন মানে কি, পুনর্বাসন, কত তাড়াতাড়ি অসুস্থ বা আঘাতের পর পূর্বের অবস্থায় ফিরে যায়, সেটা একটা হেলথের উদ্দেশ্য। আর লাস্ট লিখেছি দেখো, টোটাল ওয়েলবিং। টোটাল ওয়েলবিং মিনস এই যে শারীরিক, সামাজিক, মানসিক, ইমোশনাল সমস্ত দিক দিয়ে যাতে স্বাস্থ্যটাকে সঠিকভাবে বজায় রাখা যায়, সেটাই হচ্ছে এই স্বাস্থ্য বা হেলথের অন্যতম
একটা উদ্দেশ্য। এখন এরপরে আমাদের যে ছিল স্পেকট্রাম অফ হেলথ। দেখো এখানে কি বলছে, হেলথ হেলথ কি, এটা একটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, লাইফ লং ধরে চলতে থাকে। সেই জন্য বলেছে হেলথ ইজ নট এ ফিক্সড কন্ডিশন। এটা কখনোই একটা ফিক্সড কন্ডিশন নয়, এটা একটা একদম টিল বার্থ থেকে টিল ডেথ পর্যন্ত হেলথ কিন্তু আমাদের সারা জীবন চলতে থাকে। বলতে ইট এক্সিস্ট এ কন্টিনিউয়াম ফ্রম ডেথ টু পজিটিভ হেলথ। কেন ডেথ টু স্পেকট্রাম ডেথ টু পজিটিভ হেলথ মানে বলছে, মানে তুমি একদম যে মৃত্যু যখন মানুষের হয়ে যায়, যখন সম্পূর্ণ অনুপস্থিতি থাকে, মানুষ যখন মারা যায়, তার আগে থেকে কিভাবে তাকে একদম পজিটিভ হেলথ তাকে ফিরিয়ে আনা যায়। ধরো কোনো একটা অসুস্থ বা কোনো একটা রোগ হলো, হেলথের মূল কাজ হবে কি, সেই রোগটাকে দ্রুত সেটাকে সারিয়ে তোলে, পূর্বে একটা ইতিবাচক স্বাস্থ্য তার জীবনে ফিরিয়ে দেওয়া। এটাই হেলথের মূল উদ্দেশ্য। তার কতগুলো স্টেজ আছে। ফার্স্ট স্টেজ কি, টিল ডেথ। তারপরে কি, ইলনেস মানে অসুস্থতার, মানে রোগ প্রতিরোধ ক্ষমা যাতে না আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে না আসে, সেটার তার উপস্থিতিকে নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে, নিউট্রাল হেলথ মানে কি, তার মধ্যে একটা নিরপেক্ষ, একদম সুস্থ, যাতে অসুস্থ না হয় সেদিকে বজায় রাখতে হবে। বেটার হেলথ, এবার তার স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্টেপ নিতে হবে। এবং সবশেষ কি করতে, তার মধ্যে একটা পজিটিভ মনোভাব, একটা ইতিবাচক স্বাস্থ্য তার মধ্যে শারীরিক, মানসিক, সামাজিক দিক থেকে তাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। এবং হেলথের কতগুলো ডাইমেনশন আছে। ডাইমেনশন মানে যে বারবার বলছিলাম যে হেলথ শুধুমাত্র যে ফিজিক্যাল ক্যাপাবিলিটি বা শারীরিক স্বাস্থ্যের উপরে ডেভেলপ করে এমন ব্যাপারটা নয়। তার সাথে কি কি আছে, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, ইমোশনাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ। তাহলে এখন ফিজিক্যাল হেলথের মধ্যে, তাই জন্য বলছে কি হেলথ ইজ এ মাল্টি ডাইমেনশনাল। এখন ফিজিক্যাল হেলথের মধ্যে কি কি পড়ে, ফিজিক্যাল হেলথের মধ্যে যে আমাদের যে বডির যে বিভিন্ন প্রকার ফাংশন আছে, এবং সেই ফাংশনগুলো সঠিকভাবে কাজ করবে, এবং আমাদের মধ্যে কি করবে, অ্যাবসেন্স অফ ডিজিজ, যে কোনো প্রকার ডিজিজ বা রোগ প্রতিরোধক আসতে বাধা প্রদান করবে। আমাদের মধ্যে সঠিক গ্রোথ হবে, নর্মাল যে স্ট্রেংথ, ফিটনেস, এন্ডুরেন্স বা যে এনার্জি সিস্টেম, সেগুলো কি হবে, সঠিক কর্মক্ষমতা বজায় রাখবে। মেন্টাল হেলথের মধ্যে কোনগুলোকে বোঝাবো, মেন্টাল হেলথের মধ্যে এই যে আমাদের যে ইমোশন, আমাদের যে স্ট্রেস, হ্যাঁ, এবং আমাদের যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেগুলো কি হবে, সুস্থভাবে বজায় রাখবে। সুস্থভাবে সুসম্পর্ক অন্যের সাথে অন্য বজায় রাখা, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। সোশ্যাল হেলথ মানে কি, এই যে আমরা পরস্পর সোসাইটিতে কিভাবে ইন্টারাকশন করব, কিভাবে সোসাইটির সাথে মিশবো, কিভাবে সামাজিক দায় দায়িত্ব পালন করব, সেটা হচ্ছে সোশ্যাল হেলথ। স্পিরিচুয়াল হেলথ বলতে বুঝি আধ্যাত্মিক স্বাস্থ্য। আধ্যাত্মিক স্বাস্থ্য মানে এখানে জীবনের আলটিমেট উদ্দেশ্য কি, জীবনের যে নৈতিকতা, বিশ্বাস, সততা, তার উপর ডিপেন্ড করছে হচ্ছে এই স্পিরিচুয়াল হেলথ, ইমোশনাল হেলথ। এনভায়রনমেন্টাল হেলথ মানে কি, এই যে পরিবেশগত স্বাস্থ্য। পরিবেশগত স্বাস্থ্য মানে কিভাবে আমরা পরিষ্কার, এই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ এবং দূষণ মুক্ত করে রাখবো, তার যে মনোভাব, তাকে আমরা কি বলবো, এনভায়রনমেন্টাল হেলথ। এখন একদম আধুনিক কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট অফ হেলথ কি বলছে, হেলথ ইজ এ, কি বলছে, হলিস্টিক। হলিস্টিক মানে সার্বিক বিকাশ। হেলথ ইজ এ সার্বিক বিকাশ করবে। ইট ইনক্লুড ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল এন্ড এনভায়রনমেন্টাল আসপেক্ট, ইজ নট এ স্ট্যাটিস্টিক্স বাট এ কন্টিনিউয়াস প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। কন্টিনিউয়াস প্রসেস। তাহলে দেখো হেলথ, যেটা আমরা বলছিলাম প্রিভিয়াস দিনে, একদম ওল্ড কনসেপ্ট যেটা ছিল, যে হেলথ মানে আমরা সাধারণত তাকে শারীরিকভাবে সুস্থ হলে তাকে বলতাম হেলদি পিপিল বা হেলদি মানুষ, বা তার একটা স্বাস্থ্য থেকে আমরা তাকে, হেলথকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। কিন্তু ডে বাই ডে এই যে মডার্ন কনসেপ্ট এসে হেলথ কি বললো, হেলথ একটা হলিস্টিক, মানে একটা সার্বিক বিকাশ, যে একজন শিশুর মধ্যে বা একজন ব্যক্তির মধ্যে যখন তার সমস্ত দিক, ফিজিক্যাল, মেন্টাল, এই যে মাল্টি ডাইমেনশনাল দিকগুলোকে বললাম, তার যখন বিকাশ ঘটবে, তখনই আমরা তাকে বলবো একটা আধুনিক, যে মডার্ন যে স্বাস্থ্য, তার একটা পরিপূর্ণ কনসেপ্ট। এখন এরপরে যদি আমরা হেলথ এডুকেশন সম্পর্কে আসি, হেলথ এডুকেশন সিম্পল, হেলথ এডুকেশন ইজ এ প্রসেস, একটা পদ্ধতি, যেটা কি করছে, দ্যাট হেল্প দ্য ইন্ডিভিজুয়াল এন্ড কমিউনিটি ইমপ্রুভ দেয়ার হেলথ। আমরা একটা প্রসেস পদ্ধতির মাধ্যমে কি করব, নিজের বা আমাদের সোসাইটির কি করব, তাদের হেলথকে ইমপ্রুভ করব। কি করব, থ্রু লার্নিং এন্ড বিহেভিয়ার চেঞ্জেস। কেন বিহেভিয়ার চেঞ্জেস কথাটা বলা হলো, কারণ দেখো তুমি যখন হেলথ সম্পর্কে প্রপার নলেজ তোমার মধ্যে না থাকবে, যখন তুমি হেলথ সম্পর্কে প্রপার নলেজ তুমি তোমার মধ্যে নেবে, নেওয়ার ফলে কি হবে, তোমার মধ্যে যে আগের যে নেগেটিভ অ্যাটিটিউড গুলো ছিল, হেলথ সম্পর্কে যে ভুল ধারণা, যে ভ্রান্ত ধারণা ছিল, সেগুলোকে চেঞ্জ হবে। আর সেগুলো যখনই চেঞ্জ হবে, তখন কি হবে, তোমার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আসবে। সেই জন্য বলছে যে আমাদের বিহেভিয়ার চেঞ্জেস। এখন এই হেলথ
এডুকেশন সম্পর্কে WHO একটা সুন্দর ডেফিনেশন দিয়েছিল। কি বলেছিল? হেলথ এডুকেশন ইজ এ প্রসেস দ্যাট ইনফর্ম, মোটিভেটস এন্ড হেল্প পিপল টু অ্যাডাপ্ট এন্ড মেইনটেইন হেলথি প্র্যাকটিস এন্ড লাইফস্টাইল। সিম্পল কি বলেছিল? যে স্বাস্থ্য শিক্ষা বা হেলথ এডুকেশন এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের যে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার জন্য আমাদের মধ্যে মোটিভেট করবে, উৎসাহ প্রবণতা করবে এবং আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে কি করবে? সাহায্য করবে। সেটাই হচ্ছে হেলথ এডুকেশন। তাহলে কি হেলথ এডুকেশন কি? সিম্পল, হেলথ এডুকেশন ইজ এ প্রসেস। এরপরে যদি আমরা দেখি হেলথ এডুকেশন ইম্পর্টেন্স কি আছে, কি কি ইম্পর্টেন্ট, অনেকগুলো হেলথ এডুকেশন আমাদেরকে, দেখো হেলথ আমাদের সার্বিক স্বাস্থ্য, এডুকেশন কি? সেই স্বাস্থ্যটাকে কিভাবে আমরা বজায় রাখবো তার একটা প্রসেস। এখন কি করছে? এক নম্বর দেখো, ডেভেলপ হেলথ কনসিয়াস অ্যামং ইন্ডিভিজুয়াল, স্বাস্থ্য সম্পর্কে আমাদের মধ্যে কি হবে? সচেতনতা বৃদ্ধি করবে। দু নম্বর কি করবে দেখো, প্রমোট পার্সোনাল অ্যান্ড কমিউনিটি হাইজিন, আমাদের পার্সোনাল মানে কি? ব্যক্তিগত, এবং কমিউনিটি মানে সামাজিক যে স্বাস্থ্যবিধি সেগুলোকে উন্নত করতে সাহায্য করবে। তিন নম্বর কি করবে? হেল্প ইন ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, যে কোনো প্রকার এই হেলথের যদি সঠিক আমাদের নলেজ আমাদের মধ্যে থাকে হেলথ এডুকেশন সম্পর্কে, তাহলে যে কোনো প্রকার রোগ আসলে তার সঠিক দ্রুত সেটাকে ট্রিটমেন্ট করা, বা সেই রোগ যাতে না আসে, সেই রোগ আসতে যাতে বাধা প্রদান করে দেয় সেই সম্পর্কে যথেষ্ট নলেজ আমাদেরকে প্রদান করবে। ডিজিজ প্রিভেনশনের জন্য বলা হচ্ছে। আর কি হচ্ছে? এনকারেজ রেসপন্সিবল ফর হেলদি বিহেভিয়ার, মানে কি? আমাদের একটা একদম হেলদি বিহেভিয়ার মানে কি? স্বাস্থ্যসম্মত আচরণ সম্পর্কে আমাদের সঠিক ধারণা প্রদান করবে, বা একটা দায়িত্বশীল হিসাবে আমাদেরকে গড়ে তুলবে। আর ইমপ্রুভ করবে নিউট্রিশন এন্ড ফিজিক্যাল ফিটনেস। ইয়েস, কারণ দেখো স্বাস্থ্য বজায় রাখতে গেলে আমাদের নিউট্রিশন কিন্তু সাপ্লিমেন্ট, বা আমাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল ফিটনেস যেটাই বলি না কেন, সেটাকে কিন্তু মেনটেন করা খুবই জরুরি। সেই সম্পর্কে কে ধারণা প্রদান করবে? হেলথ এডুকেশন আমাদেরকে প্রোভাইড করবে যে একটা নিউট্রিশনের সাপ্লিমেন্ট কি খাওয়া উচিত, আমি এতটা পরিমাণে ক্যালোরি যদি আমি নিই তাহলে কতটা ক্যালোরি আমাকে বার্ন করা উচিত, বা একজন দৈনন্দিন মানুষের কতটা ক্যালোরির প্রয়োজন, এই সমস্ত কিছু ধারণা কে দেবে? হেলথ এডুকেশন দেবে। কারণ হেলথ এডুকেশন নলেজ ছাড়া তো আমরা অ্যাকুরেট যে কিভাবে স্বাস্থ্যটাকে বজায় রাখবো, কিভাবে স্বাস্থ্যটাকে মেনটেন করবো, সেগুলো তো জানতে পারবো না। আর কি করবে? রিডিউস হেলথ ইনকুয়ালিটিস, মানে কি? আমাদের মধ্যে স্বাস্থ্য যে বৈষম্য সেটাকে হ্রাস করতে সাহায্য করবে। আর প্রমোটস এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এনভায়রনমেন্টাল স্যানিটেশন মানে এই যে আমরা মাঝে মধ্যে পরিবেশকে বিভিন্ন সময় আমরা ক্লিন করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কেন? কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি? যাতে কোনো প্রকার জীবাণু পরিবেশের মধ্যে না ছড়িয়ে যায়, যাতে আমাদের স্বাস্থ্যের উপর কোনো একটা হার্মফুল এফেক্ট করে। তাহলে এই যে যে আমরা জীবাণু মুক্ত করছি, বা একটা হার্মফুল, যাতে সোসাইটিতে কোনো প্রকার স্বাস্থ্যের উপর কোনো হার্মফুল এফেক্ট না পড়ে, এই সম্পর্কে নলেজ আমাকে কে প্রোভাইড করবে? হেলথ এডুকেশন প্রোভাইড করবে। এই জন্য আমরা বলেছিলাম হেলথ এডুকেশন কি করছে? হেলথ এডুকেশন ইজ এ প্রসেস। লাস্ট কি বলেছে? এনকারেজ মেন্টাল হেলথ অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স। এটা কি করছে? আমাদের মধ্যে যে মানসিক স্বাস্থ্য সেগুলোকে, এবং আমাদের মধ্যে যে ইমোশন কাজ করে সেগুলোকে কি করবে? সেগুলো সঠিকভাবে মেনটেন করতে সাহায্য করবে। এখন এই হেলথ এডুকেশনের কতগুলো প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল কি? কতগুলো নীতির উপর মেনে হেলথ এডুকেশন গুলো হওয়া উচিত। সেগুলো কি কি? ফার্স্ট, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মিন্স আগ্রহ। আমাদের এমন ভাবে হেলথ এডুকেশন দিতে হবে যাতে আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত হয়। যদি আমাদের সেই হেলথ এডুকেশন নলেজটা আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত না হয়, তাহলে কি হবে? আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট বা আগ্রহ কিন্তু কমে যাবে। ২ নম্বর, পার্টিসিপেশন মানে কি? এখানে যে হেলথ এডুকেশন যখন আমরা কাউকে প্রোভাইড করব, সেখানে মাথায় রাখতে হবে, বা হেলথ এডুকেশন সম্পর্কে আমরা যখন সোসাইটি থেকে কোনো কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, তখন মনে রাখতে হবে আমাদের বারবার, যাতে আমাদের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, সক্রিয়ভাবে অংশগ্রহণ যাতে করা হয়। ২ নম্বর হচ্ছে কম্প্রিহেনসিভ। কম্প্রিহেনসিভ মানে যাতে এই যে হেলথ এডুকেশনের যে নলেজটা সোসাইটি বা শিক্ষার্থীর মধ্যে যাতে প্রোভাইড করা হবে, সেই সম্পর্কে যেন যথেষ্টভাবে শিক্ষার্থীরা সেটাকে যেন বুঝতে পারে। তাদের মধ্যে যেন কোনো প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপ্ট এই জাতীয় যেন কিছু না থাকে। এবং রিএনফোর্সমেন্ট কথাটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। মানে হেলথ এডুকেশনটা এমন ভাবে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাদের মধ্যে জন্য একটা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ডসেট যাতে তৈরি হয়। তাতে কি হবে? তাতে বারবার যদি ওই পজিটিভ হেলথ সম্পর্কে তার কনসিয়াস হয়, তাহলে সেই আচরণের পুনরাবৃত্তি বারবার হবে। মানে একটা অ্যাওয়ারনেস বা একটা সচেতনতা বা একটা হেলথ এডুকেশনের নলেজ যদি একটা শিক্ষার্থীর মধ্যে সঠিকভাবে প্রোভাইড করা হয়, তাহলে কি হবে? সেই সমস্ত আচরণ বা সেই নলেজটা বারবার তার মধ্যে পুনরাবৃত্তি হবে। তার ফলে কি হবে? তার মধ্যে স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। মোটিভেশন, ইয়েস,
এই হেলথ এডুকেশন নলেজ এমন ভাবে শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে যাতে তারা বারবার সেই কাজের প্রতি তারা কি হয় মোটিভেট হয়, এবং একটা সুন্দর একটা সুস্থ এনভায়রনমেন্ট থেকে শুরু করে তার যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সমস্ত কিছু কাজে সে মেনটেন করার জন্য যাতে নিজে থেকেই যাতে মোটিভেট হতে পারে। লার্নিং বাই ডুইং মানে কি একদম বাস্তব, প্রথম পয়েন্টটাকে যেটা বলেছিলাম যে একদম বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যাতে শিক্ষার্থীরা সমস্ত কিছু অনুশীলনের মাধ্যমে যাতে শেখার সুযোগ পায়। এই স্বাস্থ্য শিক্ষা দেখো, পরিবেশ কিভাবে সচেতনতা হয়, জীবাণুকে কিভাবে রোধ করা যায়, সেই যে একদম একদম বাস্তব কিভাবে আমরা করব তার একদম একটা প্র্যাকটিস। লার্নিং বাই ডুইং মানে কি সে নিজে করবে, করে সেটাকে শিখছে, সেই শিক্ষণটা কি হয় অনেক বেশি ফলপ্রসূ হয়। আর এর ফলে কি হবে গুড হিউম্যান রিলেশনশিপ মানে কি স্বাস্থ্য মানে কি সোশ্যাল রিলেশন, পরস্পরের সাথে কি সুসম্পর্ক বজায় রাখতে হবে, নৈতিকতা রাখতে হবে, বিশ্বাস থাকতে হবে, ভ্যালু থাকতে হবে। তাহলে এখানে শিক্ষার্থী বলো, শিক্ষক বলো বা সোসাইটি বলো, তার মধ্যে কি পারস্পরের মধ্যে একটা যেন সহযোগিতা সম্পূর্ণ একটা পরিবেশ বা মনোভাব যেন গড়ে ওঠে। আর কি হবে ফিডব্যাক ইভ্যালুয়েশন। এই যদি শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্যের সার্বিক মূল্যায়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মাঝে মধ্যে তাদের কাছ থেকে কি ফিডব্যাক নিতে হবে, এবং সেই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্যের ইভ্যালুয়েশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই হচ্ছে মূলত আমাদের হেলথ এডুকেশন। এরপরে যেটা আসে ডিটারমিনেন্টস অফ হেলথ। এবং ডিটারমিনেন্টস অফ হেলথ বলতে কি বুঝি দেখো, ডিটারমিনেন্টস অফ হেলথ অফ দ্য ফ্যাক্টরস, যেটা কি করছে দ্যাট ইনফ্লুয়েন্স অন ইন্ডিভিজুয়াল হেলথ স্ট্যাটাস, যেটা ইনফ্লুয়েন্স করছে যে সকল বিষয় আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যকে প্রভাবিত করে, ব্যক্তিগত মানে একদম ইন্ডিভিজুয়াল, আইদার পজিটিভলি অর নেগেটিভলি। দিস ফ্যাক্টর সেভ ওভারঅল ওয়েলবিং। এই যে ফ্যাক্টর গুলো সেগুলো কি কি, সেগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা সেগুলোকে পড়বো। তাহলে দেখো ডিটারমিনেন্টস অফ হেলথ মানে কি যে ফ্যাক্টর গুলো আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে, শুধু কি পজিটিভ প্রভাব না, একটা পজিটিভ হতে পারে আইদার নেগেটিভ হতে পারে, তাকে আমরা কি বলবো ডিটারমিনেন্টস অফ। এবং সেই মেজর যে ডিটারমিনেন্টস গুলো সেগুলোকে কি কি, ডিটারমিনেন্টস মিন্স মেজর যে কম্পোনেন্ট বা উপাদান সেগুলো কি কি। ফার্স্ট দেখো হেলথের উপর ডিপেন্ড করে কি জেনেটিক আর বায়োলজিক্যাল ফ্যাক্টর। অনেক সময় কি হয় জিনগত কিছু কারণে তাদের হেলথ কন্ডিশন ভালো থাকে, আবার জিনগত কিছু ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কি হয় অনেক সময় বিভিন্ন প্রকার ডিজিজ, হ্যাঁ, যেটা বংশগত পরম্পরাময় হয়ে থাকে সে কারণে হতে পারে। আবার লাইফস্টাইল বা পার্সোনাল বিহেভিয়ার, আমরা যদি আমাদের যদি অতিরিক্ত ডায়েট বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল কাটাই, বা আমরা যদি ডেইলি ফিজিক্যাল স্টাডি করি, যদি স্লিপ বা যদি ঘুম পর্যাপ্ত না হয়, আবার যদি আমাদের অ্যালকোহল বা স্মোকিং বা স্ট্রেস ম্যানেজমেন্ট মানে আমাদের একদম পার্সোনাল লাইফ যেগুলোকে আমরা বিহেভিয়ারের মাধ্যমে যেগুলোকে আমরা করি, যদি তুমি ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো স্বাস্থ্য বজায় থাকবে। যদি তুমি ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল করাও, যদি তুমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া পুরো একদম ইনঅ্যাক্টিভ ভাবে তুমি জীবনযাপন করো, সেক্ষেত্রে কি তোমার স্বাস্থ্য বজায় থাকবে? সঠিক নিশ্চয়ই থাকবে না। তাহলে হচ্ছে পার্সোনাল বিহেভিয়ার উপর ডিপেন্ড করছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ডিপেন্ড করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে কি দেখো এয়ার, ওয়াটার, স্যানিটেশন, পপুলেশন, হাউজিং, ওয়ার্ক প্লেস, এইগুলো কি হচ্ছে তোমার স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? এখন এয়ার বাতাস যদি দূষিত হয় সেক্ষেত্রে কি তোমার সরাসরি সেখানে বাতাস থেকে কি করি আমরা অক্সিজেন গ্রহণ করি। এখন বাতাসের যদি কোনো দূষণ হয় সেটা আমার স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। ওয়াটার আমরা যে পানীয় জলটা খাচ্ছি সেটা যদি পানের উপযুক্ত না হয়, সেই জলটা আমরা যদি খাই তাহলে কি হবে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। আবার স্যানিটেশন যদি আমরা যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না থাকি তাহলে কি হবে আমার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। তাহলে এইগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ওই যে ডেফিনেশন স্পেকট্রাম কি বলেছিলাম, যে সমস্ত ডিটারমিনেন্টস গুলো স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে আইদার পজিটিভ আইদার নেগেটিভ, তাহলে দেখো সেগুলোকে আমরা কি বলবো ডিটারমিনেন্টস অফ হেলথ। আর কি হচ্ছে সোশ্য ইকোনমিক ফ্যাক্টর। ইয়েস, সোশ্য ইকোনমিক ফ্যাক্টর কিছুটা আমাদের হেলথের উপর ডিপেন্ড করে। আমাদের যে এডুকেশন সোশ্য ইকোনমিক স্ট্যাটাসের মধ্যেই শুধুমাত্র যে আমরা ইনকামটাকেই বলবো এমন না, ইনকাম আছে সেই সাথে সাথে কি হবে আমাদের এডুকেশন হতে পারে, সোশ্যাল স্ট্যাটাস হতে পারে, আমাদের কি অকুপেশন তার উপরেও কিন্তু এই হেলথ আমাদের স্বাস্থ্য ব্যক্তিগত স্বাস্থ্য কিন্তু ডিপেন্ড করে। এর আছে কি হেলথ কেয়ার অ্যান্ড সার্ভিস। হেলথ কেয়ার অ্যান্ড সার্ভিসের মধ্যে মানে কি এই যে আমাদের যে মেডিকেল কেয়ার, আমরা কি মাঝে মধ্যে নিজেদেরকে চিকিৎসা করাচ্ছি, প্রিভেন্টিভ সার্ভিস, যদি কোনো রোগ আসে তার জন্য কি ব্যবস্থা নিচ্ছি, ইমিউনাইজেশন যে আমরা টিকাগুলো ঠিক মতো নিচ্ছি কিনা সেগুলোকে দেখা।
কালচারাল আর স্পিরিচুয়াল ফ্যাক্টর। অনেক সময় কি হয়, কিছু আমাদের ধর্মীয় আচার আচরণ বা সামাজিক কিছু প্রথা যেগুলো কিন্তু আমাদের সরাসরি এই ব্যক্তিগত স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব পড়ে। আবার এদিকে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিন্তু যেমন স্ট্রেস, কুপিং এবিলিটি, মেন্টাল রেমিনেন্স, মোটিভেশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে। এখন এইগুলো হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ। এখন তোমাদের যে নেক্সট সিলেবাস আছে সেখানে মূলত দিয়েছে কি রোল অফ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট, দুটো ফ্যাক্টরকে দিয়েছে। একটা জেনেটিক যেটা হচ্ছে ইনবর্ন ইওর বায়োলজিক্যাল, আর একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট যেটা কি হচ্ছে তোমার ডেইলি লাইফ বা লাইফস্টাইলের যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিভাবে তোমার অ্যাচিভিং হেলথটাকে অ্যাচিভ করতে বা স্বাস্থ্য অর্জনে সাহায্য করে। এখন আমরা যদি প্রথমে এই যে পরিবেশ গত এবং এই যে বংশগত, এই দুটো উপাদানই কিন্তু দেখো যদি আমরা বডলি যদি একটু ক্লাসিফাই করি, আগে যে ডিটারমিনেন্টস গুলো বলছিলাম, তাহলে সে একটা হচ্ছে আমাদের জন্মগত হয়ে আসছে, আর একটা আমি পরিবেশ থেকে পাচ্ছি। তাহলে এই দুটোর যখন পরস্পরের পারস্পরিক প্রভাবের ফলে কিন্তু আমাদের স্বাস্থ্যগুলো বজায় থাকছে, যে আমাদের স্বাস্থ্য পজিটিভ থাকবে না আমাদের স্বাস্থ্য নেগেটিভ থাকবে। এখন জেনেটিক ফ্যাক্টর কি করে? জেনেটিক ফ্যাক্টর হচ্ছে যেগুলো আমাদের ধরো বংশগতি পরম্পরায় যেগুলো বাবা মা পিতা মাতা থেকে আমাদের মধ্যে যেগুলো জিনগতভাবে যেগুলো আসে, জিনগত তাকে আমরা জেনেটিক বলবো। এখন এই জিনের যে ধরন অনুযায়ী কি হয়, আমাদের যে দেহের স্ট্রাকচার বা আমাদের যে দেহের মেটাবলিজম সিস্টেম বা আমাদের যে ডিজিজ প্রিভেনশন যে ক্যাপাবিলিটি বা আমাদের যে মেন্টাল ক্যাপাবিলিটি বা ফিজিক্যাল ক্যাপাবিলিটি, এই সমস্তগুলো কি হয় অনেক সময় কি হয় আমাদের জেনেটিক পূর্বপুরুষ থেকে আমাদের জেনেটিক্যালি পরপর বহন করে আসে, জিনগত কিছু কারণ হতে পারে। আবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলো দেখা যাচ্ছে বংশ পরম্পরাক্রমে পরস্পর হতে থাকে, যে একদম পিতা মাতার আছে সেটা সন্তানের হবে, তার থেকে তার সন্তান হবে, এইভাবে কিন্তু হতে থাকে। সেই রকম কতগুলো এক্সাম্পল আমরা যদি দেখি যে বংশগত বা এই জেনেটিক কারণে কি কি রোগ মূলত হয়ে থাকে। অনেক সময় দেখো ইনহেরিটেড ডিজিজ যাকে আমরা বংশগত রোগ বলি, তার মধ্যে কি হচ্ছে ডায়াবেটিস হতে পারে, হাইপার টেনশন হতে পারে, হ্যাঁ, হিমোফিলোসিয়া হতে পারে, স্কেলিটাল সেল অ্যানিমিয়া হতে পারে, অ্যাজমা হতে পারে। এগুলো কি, এগুলো বংশ পরম্পরায় কিন্তু তোমার জেনেটিক্যালি এগুলো কি বহন করে নিয়ে আসে। এবার আমাদের বডি টাইপ অনেক সময় আমরা দেখি না যে যেটা জন্মগত ভাবেই তার একটা পুরো হেলদি লাইফস্টাইল উইদাউট এক্সারসাইজে মানে জেনেটিক্যালি কিন্তু অনেক সময় বর্ন করে যে তার বডি কেমন ধরনের হবে, এন্ডোমর্ফ ক্যাটাগরি হবে না মেসোমর্ফ ক্যাটাগরি হবে না একটোমর্ফ ক্যাটাগরি হবে। এগুলো কিন্তু আমরা চাইলেই এই বডি টাইপ কিন্তু সমস্ত হচ্ছে দেখো প্রত্যেক হিউম্যান বিং এর একটা করে বডি শেপ আছে। এখন এই বডি শেপ কিন্তু তার জেনেটিক্যালি কিন্তু সেই বডি শেপ গুলো আসে, সেটা কিন্তু কখনোই আমরা হয়তো কিছুটা সেটাকে মাসেলকে আমরা করে কিছু এক্সারসাইজ করে সেটাকে অবশ্যই মাসেল মাস ডেভেলপ করতে পারি ঠিকই, কিন্তু ইন জেনারেল আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেক বডির হিউম্যান একটা বডি স্ট্রাকচার আছে, এই বডি স্ট্রাকচার কিন্তু আমাদের জেনেটিক্যালি হয়ে থাকে মূলত। এছাড়াও কি আছে, আমাদের যে আমাদের যে ইন্টেলিজেন্স লেভেল বা আমাদের যে কি বলবো টেম্পারমেন্ট বা আমাদের যে কোনো কিছু রিয়াকশন করার এবিলিটি বা সোশ্যাল ইন্টারাকশন, এগুলো কিন্তু অনেক সময় কি হয় আমাদের জেনেটিক্যালি আমাদের সেই জেনেটিক্সের দ্বারা প্রভাব হয়ে থাকে। এছাড়াও আমাদের যে হাইট, স্কিন কালার, মেটাবলিজম, এই সমস্ত কিছু কিন্তু জেনেটিকের দ্বারা কিন্তু বহন করে পূর্বপুরুষ থেকে বহন করে আসে। এইগুলো মূলত জেনেটিক তোমার স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করছে। এখন আমরা যদি আসি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলে আমরা কোনগুলোকে ইনক্লুড করব, দেখো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে আমরা সাধারণত ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশ্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টর, সারাউন্ডিং আমাদের চারপাশে যেগুলো আছে তাদেরকেই আমরা কি বলবো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন এইগুলো কি করে, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো আমাদের যে স্বাস্থ্যকে সঠিকভাবে রক্ষা করতেও সাহায্য করে এবং স্বাস্থ্যর যে সঠিক মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে আমরা যদি একটু দেখি, আমরা ফার্স্ট বলেছিলাম ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে আমাদের ক্লাইমেট কন্ডিশন কেমন, আমাদের এয়ার কেমন, ওয়াটার কেমন, হাউজিং কেমন, লাইট কেমন, রেডিয়েশন কেমন, নয়েজ কেমন, পলিউশন কেমন। দেখো এইগুলো সরাসরি স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে কি করে না। আমরা যদি কন্টিনিউয়াস একটা নয়েজ প্রচন্ড জোরে চিৎকার হচ্ছে এই পরিবেশে আমরা দীর্ঘক্ষণ থাকি, আমাদের কি ভালো লাগে? মেন্টালি ডিস্টারবেন্স হয়। আবার রেডিয়েশন যদি তীব্র কোনো আলোর মধ্যে যায় সেক্ষেত্রে কি আমরা সেদিকে বেশিক্ষণ সেখানে থাকতে পারি? তাহলে এইগুলো কি, এই সমস্ত যে সমস্ত ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ক্লাইমেট যদি আমাদের যদি এয়ার, যদি ওয়াটার, এই সমস্ত গুলো যদি আমাদের সঠিকভাবে আমাদের কাছে না থাকে তাহলে এগুলো কি আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। আবার বায়োলজিক্যাল কিছু এনভায়রনমেন্ট আছে, বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট মানে ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ,
প্রোটোজোয়া, ইনসার্ট, অ্যানিমাল, এগুলো কি, এগুলো আমাদের কি সরাসরি আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। আবার সোশ্যাল কালচারাল এনভায়রনমেন্ট আছে। সোশ্যাল কালচার মানে কি আমাদের যে শিক্ষা, এডুকেশন, অকুপেশন, ইনকাম, হ্যাবিটস, হ্যাঁ, এগুলো কি, এগুলো আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। আবার লাইফস্টাইল ফ্যাক্টর, লাইফস্টাইল মানে কি আমি কি ধরনের ডায়েট খাচ্ছি, কি ধরনের এক্সারসাইজ করছি, আমি কতক্ষণ স্লিপ ঘুমাচ্ছি, আমি কোনো স্মোকিং, কোনো ড্রাগে নেশাগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না, সেগুলো কি আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব করে। আবার অনেক সময় কি হয়, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন, অনেক সময় কি হয় যে আমাদের যে প্রপার স্যানিটেশন সঠিকভাবে না করার জন্য বা আমাদের সঠিক সেফটি না থাকার জন্য অনেক সময় কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। এখন এই যে এনভায়রনমেন্ট আর এই যে জেনেটিক, তাদের মধ্যে কি সম্পর্ক? তার মধ্যে দেখো দুটো ফ্যাক্টরই কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করছে। এখন জেনেটিক কি করছে, জেনেটিক যেটা আমাদের বংশ পরম্পরায় সেটাকে একটা আমাদেরকে রোগ বহন করে আসছে, যেটা কি করছে আমাদের মধ্যে একটা স্বাস্থ্য বা আমাদের একটা হেলদি লাইফস্টাইল বা হেলদি জীবনযাপন করার জন্য যেমন সাহায্য করছে, আবার পরিবেশ কি করছে আমাদের যে সম্ভাবনাটাকে ছিল সেটিকে কি করছে বাস্তবায়িত করছে। কিভাবে? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি সঠিকভাবে আমরা সেই এনভায়রনমেন্টাল যে সমস্ত দিকগুলোকে বললাম সেগুলো পাই, সেগুলো কি হবে আমাদের স্বাস্থ্যকে আমরা সঠিকভাবে বজায় রাখতে পারবো। আবার এই জন্য আমরা কি বলছি, হেলথ যদি আমরা সঠিকভাবে সুস্থভাবে বজায় রাখতে পারি, কোনো একটাকে বাদ দিয়ে যে আমাদের পরিবেশের দরকার নেই, শুধু জেনেটিক হলেই আমার স্বাস্থ্য ভালো থাকবে, তাই কি থাকবে? আমার যদি ফিজিক্যাল যদি ক্লাইমেট বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে কি আমার স্বাস্থ্য বজায় থাকবে? কখনোই থাকবে না। আমার যদি লাইফস্টাইলে কোনো পরিবর্তন না আনি, আমার কি স্বাস্থ্য বজায় থাকবে? থাকবে না। এই জন্য বলছে এই জেনেটিক এবং এই যে এনভায়রনমেন্ট, এই দুটোর যৌথ ফলাফল হচ্ছে আমাদের সঠিকভাবে সুস্থ বা ওই যে হলিস্টিক যেটাকে কথা বলছিলাম সেটাকে বজায় রাখতে সাহায্য। আমরা যদি এখানে একটা এক্সাম্পল যদি দেখেছি, এ পার্সন মে ইনহেরিট এ টেন্ডেন্সি টুয়ার্ড ওবেসিটি। ওবেসিটি কি, সেটা বংশ পরম্পরা হতে পারে। আবার যদি সঠিক খাদ্য বা ব্যায়াম দ্বারা আমরা সেটাকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব, কি সম্ভব না? সম্ভব। আমরা যদি ওবেসিটি হয় তাহলে কি আমাদের যদি সঠিকভাবে ডায়েট প্ল্যান করি, সঠিকভাবে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি, তাহলে কি সেই সেই যে ওবেসিটি থেকে আমরা সেটাকে দূর করতে পারবো? পারবো কি পারবো না? নিশ্চয়ই পারবো। সেই জন্য বলছে যে এই যে এনভায়রনমেন্ট আর জেনেটিক দুটোই কিন্তু পরস্পরের যে যৌথ চেষ্টা বা যৌথ ফলাফল, তার ফলে কিন্তু আমাদের মধ্যে সুস্বাস্থ্য কিন্তু বজায় থাকে। এখন আমরা যদি ছোট্ট করে একটা ছকের মধ্যে যদি একটা জিনিস দেখে নিই, যে এই যে ফিজিক্যাল হেলথ, তার মধ্যে আমরা জেনেটিক ইনফ্লুয়েন্স কি বলছে, বডি স্ট্রাকচার, মেটাবলিজম। এনভায়রনমেন্টাল ফিজিক্যাল হেলথের মধ্যে কি বলছে, নিউট্রিশন, এক্সারসাইজ, রেস্ট, এক্সেট্রা। আবার মেন্টাল হেলথ যদি আমরা দেখি, জেনেটিক ফ্যাক্টর যেটা ইন্টেলিজেন্ট বংশ পরম্পরায় আসছে, টেম্পারমেন্ট আমাদের মেজাজ কেমন হবে বংশ পরম্পরায় আসছে। আর এনভায়রনমেন্টাল মধ্যে কি, এডুকেশন, ফ্যামিলি, স্ট্রেস ইত্যাদি। ডিজিজ, হেরিডিটি ডিসঅর্ডার, এখানে কি হাইজিন, পলিউশন বা ভ্যাকসিনেশন। পারফরমেন্স, মাসেল ফাইবার টাইপ, যেটা হচ্ছে জেনেটিক আসে, হ্যাঁ, মাসেলস এর গঠন কেমন হবে, তার স্ট্রাকচার কেমন হবে, অনেক সময় জেনেটিক হয়। আমরা ট্রেনিং এর মাধ্যমে সেটাকে চেঞ্জ করতে পারি, ট্রেনিং, কোচিং বা মোটিভেশন। আর লংজিভিটি কি, জেনেটিক মেকআপ, লাইফস্টাইল এন্ড মেডিকেল কেয়ার। তাহলে এগুলো দেখো প্রত্যেকটা এনভায়রনমেন্টাল এক একটা আসপেক্ট আছে। আবার এনভায়রনমেন্টাল যেমন আসপেক্ট আছে, জেনেটিকেরও সেই আসপেক্ট গুলো আছে। এখন এই দুটো যদি সংমিশ্রণ করা যায়, দুটো সংমিশ্রণের ফলাফলই হচ্ছে কি আমাদের সুস্থ হেলদি লাইফস্টাইল বজায় রাখতে সাহায্য করে। এই হলো মূলত আমাদের হেলথ অ্যান্ড হেলথ এডুকেশন। এরপরে তোমাদের যেটা আছে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। এখন হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলার আগে দুটো কথা বলে নিই, যে আমাদের প্রথমে জানতে হবে ফিজিক্যাল ফিটনেস কি। তোমরা সবাই জানো ফিজিক্যাল ফিটনেস হচ্ছে এমন এক ধরনের ক্যাপাবিলিটি আমাদের, যেটা আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটি করতে সাহায্য করে উইদাউট আন্ডার এনি কন্ডিশন অফ ফ্যাটিক। এবং সেই মতো অবস্থায় কি হবে, আমাদের মধ্যে এনার্জি রিস্টোর করবে। কেন করবে? যদি কোনো ডিমান্ড হয় এমার্জেন্সি কোনো কাজ করার, সেক্ষেত্রে আমরা সেই কাজটা উইদাউট এনি আন্ডার কন্ডিশন অফ ফ্যাটিক অবস্থায় সেই কাজটাও যত আমাদের যে এনার্জিটাকে আমি সঞ্চয় করলাম, রিস্টোর করলাম, সেটাকে আমাদের সেই কাজ চালিয়ে যেতে সাহায্য করবে। সেটাই হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। এখন এই এই ফিজিক্যাল ফিটনেসকে মূলত দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। এখন যেহেতু আমরা হেলথ এডুকেশন পড়ছি, সেই জন্য আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত যে সমস্ত ফিটনেস উপাদানগুলো আছে, যেগুলো আমাদের সঠিকভাবে স্বাস্থ্য বা সঠিকভাবে আমাদের হেলদি লাইফ স্টাইল বা হেলদি লাইফ
লং ভাবে জীবনযাপন করতে সাহায্য করে, তাদেরকে আমরা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলবো। এর মূলত মেজার 5টা কম্পোনেন্ট আছে। সেগুলো কি কি? সেই কম্পোনেন্টস গুলো দেখো, একটা কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স, মাসকুলার স্ট্রেংথ, মাসকুলার এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, বডি কম্পোজিশন। তোমরা সবগুলোই জানো, আমরা জাস্ট ছোট্ট করে একবার যদি একটুখানি বলে দিই যে কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স কি। কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স হচ্ছে আমাদের এই হার্ট এবং লাংয়ের তার যে ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি মানে কি, যে দীর্ঘ সময় আমরা যখন কাজ করি তখন কি হয়, আমাদের অক্সিজেন দরকার, কাজ করার জন্য অক্সিজেন ডিমান্ড হয়, সেই অক্সিজেনকে সরবরাহ করতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো, কার্ডিওরেসপিরেটরি এন্ডুরেন্স। মাসকুলার স্ট্রেংথ আমরা কখন বলবো? মাসকুলার স্ট্রেংথ হচ্ছে আমরা যখন কোনো রেজিস্ট্যান্স বাধার বিরুদ্ধে কোনো একক পেশি যে কাজ করার যে ক্ষমতা, তাকে আমরা মাসকুলার স্ট্রেংথ বলবো। আবার মাসকুলার এন্ডুরেন্স কখন বলবো? যখন দীর্ঘ সময় ধরে কোনো কাজ চালিয়ে যাওয়া ক্লান্তিহীন অবস্থায়, তাকে মাসকুলার এন্ডুরেন্স। ফ্লেক্সিবিলিটি কাকে বলবো? জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টের রেঞ্জ অফ মোশন, হ্যাঁ, তাকে আমরা ফ্লেক্সিবিলিটি বলবো। বডি কম্পোজিশন কখন বলবো? বডি কম্পোজিশন হচ্ছে আমাদের বডির যে লিন বডি মাস এবং যে বডি ফ্যাট থাকে তার যে রেশিও, তার যদি সঠিক রেশিওকে আমরা যখন করবো তখন আমরা তাকে বডি কম্পোজিশন বলবো। এখন এর ইম্পর্টেন্স কি আছে, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস আমাদের কি করে? আমাদের ফার্স্ট দেখো রিডিউস করবে কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমাদের যে কোনো প্রকার হৃদরোগের যে ঝুঁকি সেগুলোকে কমিয়ে দেবে। ইমপ্রুভ কি করবে? মাসকুলার অ্যান্ড স্কেলেটাল হেলথ। এনহান্স করবে ফাংশনাল এবিলিটি, প্রমোটস করবে মেন্টাল ওয়েলবিং, হেল্প করবে ওয়েট ম্যানেজমেন্ট, রিডিউস করবে ডায়াবেটিস আর হাইপারটেনশন, ইনক্রিজ করবে লংজিভিটি অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। দেখো সবগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করছে, এই কম্পোনেন্ট গুলো। তাহলে মূলত এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর কম্পোনেন্ট? কটা কম্পোনেন্ট বললাম আমরা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর? বলো কটা কম্পোনেন্ট বললাম, বলো, কুইক রেসপন্স করে দাও, তাহলে ভাববো যে তোমরা অ্যাক্টিভ ভাবে পাঁচটা। পাঁচটা, পাঁচটা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর 5টা কম্পোনেন্ট। কি কি বললাম নামগুলো বলো? অনেক পরীক্ষায় আসে, একদম কমন। cardiovascular endurance, কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, muscular endurance, মাসকুলার muscular স্ট্রেংথ, strength, মাসকুলার এন্ডুরেন্স, flexibility, body ফ্লেক্সিবিলিটি, composition. বডি কম্পোজিশন। ভেরি গুড। এবার যদি আমরা একটু পারফরমেন্স রিলেটেড ফিটনেস যদি আসি, পারফরমেন্স রিলেটেড ফিটনেস এর মূলত কটা কম্পোনেন্ট, বা মোটর ফিটনেস যাই বলুন না কেন, কটা কম্পোনেন্ট বলো? এর আগের ক্লাসে কিন্তু কোনো টেস্ট মেজারমেন্ট হয়েছে। 6টা। ভেরি গুড। কি 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 বলো? agility, balance, এবিলিটি, Coordination, কোঅর্ডিনেশন, পাওয়ার, reaction time, রিঅ্যাকশন টাইম, reaction time, আর একটা লাস্ট বল যেটা আসো, আর একটা কিন্তু বলতেই পারলে না, মিস করলে কোনটা? স্পিড বলেছো কেউ? speed, speed. স্পিড, অবশ্যই speed, হ্যাঁ। স্পিড। তাহলে এই যে পারফরমেন্স রিলেটেড ফিটনেস বা মোটর ফিটনেস এর মূল কম্পোনেন্ট হচ্ছে 6টা, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর মূল কম্পোনেন্ট হচ্ছে 5টা। এরপরে যদি আমরা জাস্ট এক ঝলক এটা বলার কারণ হচ্ছে আমরা যদি ডিফারেন্সটা দেখে নিই, ডিফারেন্স বিটুইন হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এন্ড স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর মূল পারপাস কি? আমাদের জেনারেল হেলথকে ডেভেলপ করতে সাহায্য করবে, যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করি সেটা সাহায্য করবে। কিন্তু স্কিল রিলেটেড ফিটনেস এর কাজ কি? সেখানে স্কিল রিলেটেড মূলত ইমপ্রুভ কি করবে, আমাদের যে পারফরমেন্সকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। কম্পোনেন্ট গুলো কি কি? হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর 5টা কম্পোনেন্ট আর স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর 6টা কম্পোনেন্ট। এখন এই নামগুলো কিন্তু ভুলবে না। টার্গেট কি? হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস হচ্ছে অল ইন্ডিভিজুয়াল, সমস্ত ব্যক্তি আছে, কমিউনিটি আছে, সবাইকে সুস্থভাবে তাকে জীবনযাপন করতে সাহায্য করবে। আর স্কিল রিলেটেড কাজের করবে মেনলি ফর অ্যাথলিট, যারা ওই পারফরমেন্সকে ডেভেলপ করতে চাইছে। মেজারমেন্ট কি করবো? ফিটনেস ফর হেলথ, ফিটনেস ফর স্কিল পারফরমেন্স। আউটকাম কি? ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ভ্যালিডিটি। আর এখানে স্পোর্টস পারফরমেন্স অ্যান্ড এক্সেলেন্স। যাই যাও, তাহলে সুস্থ দুটো কথা, স্বাস্থ্য বা হেলথ রিলেটেড যে ফিজিক্যাল ফিটনেস সেগুলো আমাদেরকে মূলত কি করে? অ্যাক্টিভ লাইফস্টাইল বা সক্রিয় জীবনযাপন করতে সাহায্য করে, যে কোনো প্রকার ডিজিজকে আমাদেরকে প্রিভেনশন করতে সাহায্য করে। যদি আমাদের এই হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস কম্পোনেন্ট গুলো আমাদের মধ্যে যদি সঠিকভাবে থাকে, ভালো থাকে, তাহলে কি হবে? আমাদের শরীরে কি কোনো রোগ আসবে? নিশ্চয়ই আসবে না। তাহলে রোগমুক্ত জীবনযাপন করতে সাহায্য করবে। কিন্তু পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস সে কি করছে?
এখন কথা হচ্ছে এই যদি হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস ভালো আমাদের না হয় তাহলে কিন্তু কখনোই পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস ভালো হবে না। কারণ হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস আগে আমাদের শরীরকে যদি সুস্থ সঠিকভাবে যদি মেনটেন থাকে তবেই কিন্তু আমি পারফরমেন্স রিলেটেড ফিটনেস গুলোকে ডেভেলপ করতে পারবো। এবং এই পারফরমেন্স রিলেটেড ফিটনেস আমি যখনই ডেভেলপ করতে যাব সবার আগে কি আমাদের শরীরের উপর প্রভাব পড়বে, হেলথের উপর প্রভাব পড়বে। তাই হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস কিন্তু আগে ডেভেলপ করতে হবে। এগুলো যদি ডেভেলপ হয় তখনই কিন্তু পারফরমেন্স রিলেটেড ফিটনেস গুলোকে আমরা ডেভেলপ করব। আর এখানে তো আচ্ছা, এখানে একটা কতগুলো এক্সাম্পল আমরা দিয়েছি। দেখো তোমরা জানো কার্ডিওরেসপিরেটরি এন্ডুরেন্স কি করে, মূলত কোন ধরনের অ্যাক্টিভিটি, জগিং, সুইমিং, সাইকেলিং। হ্যাঁ, আবার মাসকুলার স্ট্রেংথ কি, ওয়েট ট্রেনিং, পুশ আপ, পুল আপস। মাসকুলার এন্ডুরেন্স কি, সিট আপস, প্লাঙ্কস, রোয়িং। ফ্লেক্সিবিলিটি কি, যোগা, স্ট্রেচিং, জিমন্যাস্টিক। বডি কম্প্রেশন কি, ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ। এখন মেজার করব কি করে আমরা এই হেলথ রিলেটেড ফিটনেস গুলোকে মেজার করব কি করে? কার্ডিওরেসপিরেটরি এন্ডুরেন্স কি দিয়ে মেজার করব? 1 মাইল রান হতে পারে, 12 মিনিট রান, কুপার টেস্ট বা হার্বার্ট টেস্ট দিয়ে আমরা করব। মাসকুলার স্ট্রেংথ, হ্যান্ড গ্রিপ ডাইনামোমিটার। মাসকুলার এন্ডুরেন্স, সিট আপ, পুশ আপ ইত্যাদি। ফ্লেক্সিবিলিটি, সিট অ্যান্ড ডিস্টেন্স। বডি কম্পোজিশন, বিএমআই বা স্কিন ফোল্ড মেজারমেন্ট। ক্লিয়ার? এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি এখানে রেখেছি ওভারঅল সামারি বলে। কার্ডিওরেসপিরেটরি এন্ডুরেন্স কি ইমপ্রুভ করে? আমাদের হার্ট অ্যান্ড লাং এফিসিয়েন্সি। কি প্রিভেন্টস করবে? আমাদের হার্ট ডিজিজ থেকে সাহায্য করে। মাসকুলার স্ট্রেংথ কি ইমপ্রুভ করে? বোন ডেনসিটি। এটা আমাদের কি প্রিভেন্ট করে? অস্টিওপরোসিস। মাসকুলার এন্ডুরেন্স কি ইমপ্রুভ করবে? ওয়ার্ক ক্যাপাসিটি, দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাব। প্রিভেন্টস কি করবে? ফ্যাটিক, ফ্লেক্সিবিলিটি, জয়েন্ট মোবিলিটি, মাসেল ইনজুরি। আর কি হচ্ছে? বডি কম্পোজিশন কি হচ্ছে? ব্যালেন্স ডায়েট, শরীরের মধ্যে একটা রেশিও মেনটেন করে। আর প্রিভেন্ট কি করবে? ওবেসিটি ও ডায়াবেটিস। ক্লিয়ার? এখান থেকে কিন্তু অনেক সময় অনেক এমসিকিউ আসে, সেই জন্য এগুলোকে রাখা। এখন বলো এই ইউনিট 1 থেকে তোমাদের কোনো কোয়েরিজ? ইউনিট 1 থেকে কোনো প্রকার সমস্যা যা সিলেবাসে ছিল তোমার? No, sir. ওকে, ভেরি গুড। ইউনিট 2, ইউনিট 2 তে আমরা যখন শুরু করছি, এখানে দেখো ইউনিট 2 তে আছে কি? কমিউনিটি হেলথ প্রোগ্রাম। এতক্ষণ আমরা হেলথ সম্পর্কে অ্যাওয়ার হলাম, এবং কমিউনিটি হেলথ প্রোগ্রাম, হেলথ অ্যাপ্রিজাল, হেলথ ইনস্ট্রাকশন, ইন্টারন্যাশনাল ন্যাশনাল হেলথ প্রমোটিং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এজেন্সি। মূলত এই নামগুলো এখান থেকে যে নেট সেটের যে আসে, অনেক সময় এজেন্সির নাম ফর্মগুলো আসে। এর আগে যখন 2024 সালে লাস্ট কিন্তু যখন সেট পরীক্ষা হয়েছিল, এই জায়গা থেকে বেশ কিছু নাম কিন্তু এসছিল। সেটা ভালো করে আমি এখানে নোটসের মধ্যে সব দিয়ে দিয়েছি, তোমরা সেগুলোকে আমি দিয়েও দেবো, তোমরা পেয়ে যাবে। এখন কমিউনিটি হেলথ প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? কমিউনিটি স্বাস্থ্য কর্মসূচি। কমিউনিটি হেলথ কি বলছে? কমিউনিটি হেলথ প্রোগ্রাম রেফার্স টু দ্য অর্গানাইজ এফোর্ট অফ সোসাইটি। সোসাইটিতে কি করছে? একটা অর্গানাইজ ভাবে একদম সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে একটা প্রয়োগ করছে। কি জন্য? টু ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি। যেটা সার্বিক কমিউনিটির ভাবে তাদের সঠিকভাবে স্বাস্থ্য বজায় থাকে, তার একটা প্রচেষ্টা। যার ফলে কি হবে? থ্রু প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটিভ। যার মাধ্যমে কি হবে? জনসাধারণ যে কমিউনিটি তাদের কি হবে? স্বাস্থ্যের উন্নয়ন করবে, রোগ প্রতিরোধক করবে, এবং তাদের সঠিকভাবে রোগটাকে পরিচর্যা করবে, এবং তাদের মধ্যে রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসন করে তাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া। সেটাই হচ্ছে কমিউনিটি হেলথ প্রোগ্রাম। ক্লিয়ার? এখন হেলথ অ্যাপ্রিজাল মানে কি? স্বাস্থ্যের মূল্যায়ন। এখন কিভাবে আমরা স্বাস্থ্যের সঠিকভাবে মূল্যায়ন করব? হেলথ অ্যাপ্রিজাল মিনস দ্য সিস্টেমেটিক ইভ্যালুয়েশন। দেখো মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো। সিস্টেমেটিক ইভ্যালুয়েশন কার করবে? অফ অ্যান ইন্ডিভিজুয়াল হেলথ স্ট্যাটাস। একদম ব্যক্তিগত যে একটা সিস্টেমেটিক পদ্ধতি মেনে যখন আমরা কাউকে তার হেলথ স্ট্যাটাসকে মেজার করব, কি জন্য? থ্রু মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। যে কোনো প্রকার কি হবে? মেডিকেল মানে কি? যে কোনো পরীক্ষা বা পদ্ধতিমূলক বা কোনো তার ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে যখন কোনো ব্যক্তিগত স্বাস্থ্যকে আমরা বোঝার চেষ্টা করব, তাকেই আমরা কি বলবো? হেলথ অ্যাপ্রিজাল। এখানে এর মূল উদ্দেশ্য কি? ফার্স্ট অবজেক্টিভ টু ডিটেক্ট হেলথ প্রবলেম আর্লি। আমাদের শরীরে কোনো রোগ আছে কিনা সেইটা দেখার জন্য আমাদেরকে সাহায্য করবে হেলথ অ্যাপ্রিজাল। আর কি করবে? টু গাইড স্টুডেন্ট অর ইন্ডিভিজুয়াল টুয়ার্ড হেলথি লিভিং। সঠিকভাবে সুস্থকর জীবন যাতে অতিবাহিত করা যায় তার সঠিক দিশা নির্দেশ করতে সাহায্য করবে। টু প্ল্যান ফর কারেক্টিভ মেজার। ইয়েস, যদি কোনো রোগ হতে থাকে তাহলে তার সংশোধন কিভাবে করা যাবে সেই সম্পর্কে প্ল্যান তৈরি করতে সাহায্য করবে। টু মেনটেন হেলথ রেকর্ড। তার সঠিকভাবে একজন ব্যক্তির স্বাস্থ্যকে রেকর্ড করতে সাহায্য করবে। আর কি করবে? টু প্রমোট অ্যাওয়ারনেস অফ পার্সোনাল হাইজিন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতে সাহায্য করবে। এখন এর কতগুলো ধরন আছে। টাইপস অফ হেলথ অ্যাপ্রিজাল।
কি কি আমরা এই যে যখন এখানে বলেছিলাম যে থ্রু মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, তার এখানে বলেছে দেখো মেডিকেল এক্সামিনেশন মানে কি তার চিকিৎসকের মাধ্যমে তার পুরোপুরি সম্পূর্ণ চিকিৎসা করা, তার কমপ্লিট ফিজিক্যাল চেক আপ করা, তাকে মেডিকেল চেক আপ। হেলথ অবজারভেশন মানে কি তাকে রেগুলার অবজার্ভ করছি, সেটা বাই টিচার হতে পারে, বাই কোনো সুপারভাইজার হতে পারে, বাই কোচ হতে পারে, এনি কাইন্ড অফ কেউ হতে পারে, যেগুলো কি ডে বাই ডে তাকে অবজারভেশন করছি যে তার স্বাস্থ্যের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। আর কি করতে হবে, হেলথ রেকর্ড করতে হবে, মেনটেনেন্স। এখন তখন একজন স্টুডেন্টের এই স্কুলগুলো কি হয়, তাদের হেলথ স্ট্যাটাসকে রেকর্ড করা হয় যে তার কোনো রোগ ব্যাধি আছে কিনা, মান্থলি হতে পারে, 3 মাস অন্তর হতে পারে, 6 মাস অন্তর পারে, সেগুলোকে সঠিকভাবে রেকর্ড করতে হবে। এবং লাস্ট কি করতে হবে, স্ক্রিনিং টেস্ট করতে হবে। স্ক্রিনিং টেস্ট কেন, মাঝে মধ্যে তাদেরকে কোনো প্রকার টেস্ট দিয়ে দেখতে হবে তার মধ্যে ঠিকঠাক সমস্ত কিছু অর্গানগুলো ঠিক মতো পারফর্ম করছে কিনা, ঠিক মতো কাজ করছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা। তার ফলে কি হবে, আর্লি ডিটেকশন অফ দ্য ডিজিজ, যে কোনো রোগ আসলে সেটাকে তাড়াতাড়ি করে সেটাকে নিশ্চিত করা যাবে। এখন এই হেলথ, এরপরে আসে হেলথ ইনস্ট্রাকশন। হেলথ ইনস্ট্রাকশন মানে স্বাস্থ্যের কিভাবে নির্দেশনা আমরা দেব। সিম্পল এখানে বলেছে দেখো, হেলথ ইনস্ট্রাকশন রিফার্স টু অ্যান এডুকেশনাল অ্যাক্টিভিটি। এডুকেশন কেন, এটাকে একটা নলেজ প্রোভাইড করব, ডিজাইন টু ডেভেলপ নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস রিগার্ডিং হেলথ অ্যান্ড হাইজিন। আমাদের এই যে সঠিকভাবে স্বাস্থ্য এবং তার স্বাস্থ্যবিধি সম্পর্কিত যখন আমি কোনো জ্ঞান এবং যখন কোনো পজিটিভ অ্যাটিটিউড এবং সেগুলো যখন আমি বা তাদের যে একটা কি বলবো ডেইলি লাইফের মধ্যে যাতে সেটাকে কি করি, যাতে রিএনফোর্সমেন্ট করা যায়, তার মধ্যে যাতে সুস্বাস্থ্যের একটা অভ্যাস গড়ে তোলা যায়, তার যে নির্দেশনা করতে যে সাহায্য করার যে প্রসেস, তাকেই আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে হেলথ ইনস্ট্রাকশন। এখন এর অবজেক্টিভ কি আছে, এর অবজেক্টিভ কি, হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সাহায্য করবে। আর কি করে, এর ফলে যদি সঠিকভাবে আমরা অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা হয়, তাহলে কি হবে, একটা গুড হ্যাবিটসে পরিণত হবে, ডেভেলপ করবে গুড হ্যাবিটস। আর কি হবে, যখনই আমাদের গুড হ্যাবিটসে পরিণত হবে, অটোমেটিক্যালি যে কোনো প্রকার রোগ প্রতিরোধক আসতে বাধা প্রদান করবে, আমাদের ডিজিজ রোগ প্রিভেন্ট করবে, ডিজিজ এনশিওর করবে পার্সোনাল কমিউনিটি হাইজিন, ইয়েস, ব্যক্তিগত এবং স্বাস্থ্যবিধি রক্ষা করতে সাহায্য করবে। আর ইনক্লুড করবে হেলথ রেসপন্সিবিলিটি, এবং স্বাস্থ্যের প্রতি একটা দায়িত্ববোধ, সচেতনতা একটা জাগৃত হবে। কিভাবে এই ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করা হয়, মেথড, ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড মানে কি, কোনো সেমিনার ওয়ার্কশপ করা যায়, সেখানে লেকচার বা ডেমনস্ট্রেশন বা টক সেগুলো দিয়ে আমরা প্রোভাইড করি। ইনডাইরেক্ট মেথড কি, বিভিন্ন প্রকার পোস্টার, এক্সিবিশন বা অডিও ভিজুয়াল এডস এর মাধ্যমে করি। আর প্র্যাকটিক্যাল মেথড কি, বিভিন্ন স্কুল, যেমন স্কুল কলেজে কি হয়, ক্লিনিং প্রোগ্রাম হয়, হ্যাঁ, কোনো একটা হেলথ ক্লাব হতে পারে, ফ্রেন্ড টিপস হতে পারে, সেগুলোর মাধ্যমে অনেক সময় সচেতনতা প্রোভাইড করা হয়। মাস মিডিয়া, রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এই যে যখন নরেন্দ্র মোদী যখন এই যে ঘোষণা করেছিল, যখন সোশ্যাল মিডিয়াতে কি ঘোষণা করেছিল বলো, বলো এই যে হেলথ ইনস্ট্রাকশন কিভাবে দিয়েছিল। মন কি বাত। না, মন কি বাত না, সেটা তো রেডিওতে হয়, যেটা নিয়ে সবাই না, যোগার আগে সবাই একটা ঝাড়ু ফাড়ু নিয়ে লেগে পড়ছে, ঝাড়ু ফাড়ু নিয়ে লেগে পড়েছিল। হ্যাঁ, স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান, সবাই আমরা ঝাড়ু ফাড়ু দিয়ে লেগে পড়েছিলাম, তাই না। তাহলে কি, এই যে মাস মিডিয়ার মাধ্যমে কি গোটা একটা কমিউনিটিকে কি করছে, স্বাস্থ্য সম্পর্কে সঠিক সচেতনতা প্রোভাইড করছে, অ্যাওয়ারনেস দিচ্ছে। এখন এইগুলো যদি আমরা যদি স্বচ্ছভাবে যদি সেগুলোকে যদি পরিবেশটাকে, যদি আমরা সোসাইটিকে যদি বিভিন্ন প্রকার নোংরা আবর্জনা থেকে মুক্ত করে রাখতে পারি, তাহলে কি হয়, আমাদের যে কোনো প্রকার ডিজিজ বা রোগ আসতে সেগুলোকে বাধা প্রদান করবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যে কমিউনিটি কাজে ছড়িয়ে দেওয়ার, তাহলে কতগুলো মেথডের কথা বললাম, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, প্র্যাকটিক্যাল মেথড, মাস মিডিয়া, এগুলো। এইবার যে জায়গাগুলোকে তোমাদের মনে রাখার জায়গা, এগুলো হচ্ছে মূলত যে ইন্টারন্যাশনাল হেলথ প্রোগ্রাম এজেন্সি, সেগুলো কি, তোমরা সবাই জানো WHO, সবাই জানো WHO, সেটার কাজ কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে করেছিল, 1948। তার মূলত কি কাজ ছিল, তার মূলত কাজ ছিল দেখো, ইন্টারন্যাশনাল হেলথ কোঅপারেশন, ডিজিজ কন্ট্রোল, ভ্যাকসিনেশন, গ্লোবাল হেলথ ডেটা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করে। ইউনিসেফ কি করে, ইউনিসেফ তোমাদের শুধু জাস্ট নাম, তার ফুল নাম, কত সালে ফর্ম হয়েছিল এটা জানলেই হবে। ইউনিসেফ কি করে, ইউনাইটেড নেশন অফ ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, কত সালে এস্টাবলিশড হয়েছিল, 1946। তার মূল কাজ ছিল কি, চাইল্ড হেলথ, নিউট্রিশন, ইমিউনাইজেশন, এডুকেশন, মানে শিশু এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নের উপর মূলত এই ইউনিসেফ জোর দিয়েছিল। FAO, তার ফুল ফর্ম কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন।
যেটা কত সালে ফর্ম হয়েছিল 1945, যার মূলত কাজ করেছিল কি এডুকেশন অফ হাঙ্গার অ্যান্ড ম্যাল নিউট্রিশন, ক্ষুধা এবং অপুষ্টি দূরীকরণে তাদের মূল লক্ষ্য ছিল। আইএলও ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, কত সালে ফর্ম হয়েছিল 1919। এখানে কি বলেছিল ওয়ার্কার হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, যারা শ্রমিক ডেলি লেবার ওয়ার্কার তাদের স্বাস্থ্য কল্যাণের জন্য তারা মূলত কাজ করেছিল। ইউনেস্কো কি বলেছিল ইউনাইটেড নেশন অফ এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন 1945 এস্টাবলিশড হয়েছিল। কি করেছিল হেলথ এডুকেশন অ্যান্ড লিটারেসি, স্বাস্থ্য শিক্ষা এবং সাক্ষরতার উন্নয়নের জন্য মূলত ইউনেস্কো কাজ করেছিল। রেড ক্রস কত সালে ফর্ম হয়েছিল 1863, কিন্তু ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ওয়াজ এস্টাবলিশড কত সালে 1920 সালে। এটা কি বলেছিল জরুরি পরিস্থিতি এমার্জেন্সি রিলিফ ডিজিজ অর হেলথ এড, জরুরি পরিস্থিতিতে সাহায্য করা এদের মূলত কাজ ছিল। এছাড়াও ন্যাশনাল কিছু হেলথ প্রোগ্রাম আছে যেগুলো এজেন্সি, যেগুলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কত সালে ফর্ম হয়েছিল 1976 সালে। এদের কি হয়েছিল এরা হচ্ছে ন্যাশনাল হেলথ পলিসি এবং ফ্যামিলি প্ল্যানিং, এখানে যে কোনো প্রকার হেলথ সম্পর্কে পারিবারিক বা স্বাস্থ্য কল্যাণ মন্ত্রক আমরা যাকে বলি যে কোনো প্রকার পলিসি মেক করে এরা। আইসিএমআর তোমরা নাম নিশ্চয়ই শুনেছো, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ 1911 সালে ফর্ম হয়েছিল। এদের কাজ কি মূলত চিকিৎসা বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ রিসার্চ, চিকিৎসা এবং গবেষণা সংক্রান্ত সংস্থা এই কাজগুলোকে করে। ন্যাকো এনএসিও এটার ফুল ফর্ম কি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 1992 সালে হয়েছিল। মূল কাজ কি এরা এইচআইভি বা এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্রতিরোধ করে এদের কাজ। এরপর আছে কি ফ্যাসাই FSSAI, কি এটা ফুল ফর্ম ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া 2006 সালে ফর্ম হয়েছিল। এটা কাজ কি খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। NPCDCS যার ফুল ফর্ম কি ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, সিবিডি অ্যান্ড স্ট্রোক, কত সালে ফর্ম হয়েছিল 2010। এগুলো কি জীবনধারা জনিত আমাদের জীবনের সাথে সম্পর্কিত যে সমস্ত রোগ তাদের প্রতিরোধ করার ব্যবস্থার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। আয়ুষ মিনিস্ট্রি নাম শুনেছো, আয়ুর্বেদ, যোগা, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি, যার হচ্ছে প্রাচীন চিকিৎসা ব্যবস্থাকে ফিরিয়ে এনে স্বাস্থ্যের প্রচার করাতে মূল কাজ ছিল। এছাড়া ন্যাশনাল রুরাল হেলথ মিশন 2005 সালে ফর্ম হয়েছিল। সেন্ট্রাল হেলথ এডুকেশন ব্যুরো 1956 এ ফর্ম হয়েছিল। এছাড়াও কিছু প্রাইভেট হেলথ অর্গানাইজেশন আছে তারা কি যেমন টাটা ট্রাস্ট হেলথ এবং নিউট্রিশন প্রোগ্রাম তারা করে, অ্যাপোলো ফাউন্ডেশন, লিউপিন হিউম্যান ওয়েলফেয়ার বা রিসার্চ ফাউন্ডেশন, স্মাইল ফাউন্ডেশন, CRY প্যাথ কেয়ার অফ ইন্ডিয়া ইত্যাদি বিষয়গুলো। এখন এখানে কতগুলো এক্সাম ফোকাসড যে প্রশ্নগুলোকে তোমাদের এখানে আসে মূলত বারবার, আমি সেটা সংক্ষেপে এখানে রেখেছি। হু ওয়াজ এস্টাবলিশড 1948, হেডকোয়ার্টার কোথায় ছিল জেনিভা সুইজারল্যান্ড। ইউনিসেফ কি করেছিল ইউনাইটেড নেশন অফ চিলড্রেন ফান্ড 1953। আইসিএমআর মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, যে কথাগুলো বলেছিলাম এখানে জাস্ট 6টা করে দিয়েছি, এক্সামে অনেক সময় আসে সেই কারণে। এখন বলো তোমাদের এই ইউনিট 2 থেকে এনি কোয়ারিজ? কুইক রেসপন্স। No, sir. ওকে, ভেরি গুড। এরপরে আসি আমরা ইউনিট 3, আর একটা খুব ইজি ইউনিট যেটা হচ্ছে স্কুল হেলথ প্রোগ্রাম এন্ড পার্সোনাল হাইজিন। এখন এর স্কুল হেলথ প্রোগ্রাম বলতে কি বুঝি, এই যে বিদ্যালয়ের আমরা যে স্কুলগুলোতে স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত কর্মসূচি আমরা নিই সেগুলো কি যার মাধ্যমে কি হয় বিদ্যালয়ের স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা সমস্ত শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক মহাশয়দের কি হয় তাদের যে শারীরিক, মানসিক এবং সামাজিক সমস্ত দিক দিয়ে কি করে সুস্বাস্থ্য বজায় রাখা হয় বা সুস্বাস্থ্যকে উন্নত করার যে প্রচেষ্টা তাকে আমরা কি বলবো স্কুল হেলথ প্রোগ্রাম। এর মূলত অবজেক্টিভ কি টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দেয়ার হেলথ অফ স্কুল চিলড্রেন, যে স্কুলে বিদ্যালয়ে যে সমস্ত স্বাস্থ্যসাথী আছে তাদের যাতে সঠিক স্বাস্থ্য উন্নয়ন করে সেদিকে রক্ষা করা। আর কি হবে টু ডিটেক্ট অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ অ্যাট আর্লি স্টেজ, যাতে খুব দ্রুত আর্লি স্টেজে তাদের যে কোনো প্রকার ডিজিজকে প্রাথমিকভাবে শনাক্ত করা যায় যাতে খুব দ্রুত তারা প্রতিরোধ করা সম্ভব হয়। 3 নম্বর কি হচ্ছে টু প্রমোট হেলথ অ্যান্ড কনসিয়াসনেস অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য সম্পর্কে সঠিক সচেতনতা সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর টু এনশিওর হেলদি স্কুল এনভায়রনমেন্ট, বিদ্যালয়ে স্বাস্থ্য সম্পন্ন একটা পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। আর টু ডেভেলপ হ্যাবিটস, ক্লিননেস অ্যান্ড ডিসিপ্লিন, একদম পরিচ্ছন্নতা এবং একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে সাহায্য করে। এখন এই স্কুল হেলথ কম্পোনেন্টের মধ্যে কি কি আছে হেলথ অ্যাপ্রিজাল। হেলথ অ্যাপ্রিজাল মানে কি নিয়মিত তোমার যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সেগুলোকে চেক আপ করতে হবে।
সেগুলো কি হতে হবে, রেকর্ড করতে হবে। ছাত্রছাত্রীদের হেলথ সম্পর্কে হেলথ কার্ড থাকে স্কুলে, রেকর্ড করতে হবে। হেলথ এডুকেশন সঠিকভাবে কি হয়, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এড সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতে হবে। নিউট্রিশনাল সার্ভিস, এই জন্য নিউট্রিশনাল সার্ভিস কি স্কুলগুলোতে, এই জন্য এখন কি হয়েছে, মিড ডে মিল চালু হয়েছে। কারণ অনেক দুস্থ পরিবার আছে বা এমন কোনো এখনো পর্যন্ত রুরাল এরিয়া আছে যেখানে হয়তো মানুষের কাছে প্রপার বাঁচার জন্য আমাদের যে পরিমাণ সাপ্লিমেন্ট নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনের অভাবের কারণে কি হচ্ছে, এই যে মিড ডে মিল আমরা যাকে বলছি, তাহলে কি সেই সমস্ত ডেফিসিয়েন্সি গুলো তাদেরকে বজায় রাখতে সাহায্য করছে। ওই যে আমরা গভর্নমেন্ট পলিসি বলেছিলাম না, যেটা মিনিস্টারি থেকে যেটা গঠিত হয়, তাদের কি বিভিন্ন রকম হেলথ পলিসি ডেভেলপ করে যে স্কুলগুলোতে মিড ডে মিল প্রোভাইড করছে। তাই কি গভর্নমেন্টের ওই যেটা হেলথ মিনিস্টার আছে, তাদের মাধ্যমে কি হচ্ছে, এই সমস্ত কর্মসূচিগুলোকে ফর্ম করা হচ্ছে, যার ফলে আমরা স্কুলগুলোতে মিড ডে মিল প্রোভাইড করা হয়, সেগুলো হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, সেগুলো প্রোভাইড করা হচ্ছে। এছাড়াও স্যানিটেশন অ্যান্ড সেফটি বজায় রাখতে সাহায্য করে। মেন্টাল হেলথ সার্ভিস আছে, কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ডিজিজ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ফিটনেস, ফার্স্ট এড অ্যান্ড সার্ভিস, প্যারেন্ট টিচার কোঅপারেশন। তাহলে এতগুলো কাজ কিন্তু স্কুল হেলথ প্রোগ্রামের মধ্যে হয়ে থাকে। এখন প্রিন্সিপাল গুলো কি কি আছে, কিভাবে এই বিদ্যালয়ের কর্মসূচি মূলত কার্যকর করা যাবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে আমরা যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে প্রতিরোধ চিকিৎসার চেয়ে শ্রেয়। আমরা যে যদি আর্লি ডায়াগনোসিস করে রোগকে আমরা করতে পারি, তাহলে কি সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো খুব দ্রুত, বা যাতে সেই রোগটা না আসে তার জন্য আমাদের যা যা সঠিকভাবে স্বাস্থ্যকে বজায় রাখা সেগুলোকে আমরা করতে পারবো। রোগ যদি একটা ডিজিজ হয়ে যায়, তার থেকে বেটার কি আগে থেকে সেটা যদি না আসে তার প্রিভেন্ট করা। সেই জন্য বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হেলথ এডুকেশন শুড বি কন্টিনিউয়াস, ইয়েস। এমন নয় যে আজকে তোমাকে হেলথ সম্পর্কে নলেজ দিয়ে দিলাম, এখানে শেষ, আর কোনোদিন দরকার নেই, না, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইনভলভমেন্ট অফ টিচার অ্যান্ড প্যারেন্টস বোথ আর ইনক্লুড হতে হবে। একজন স্কুল হেলথ প্রোগ্রামের মধ্যে টিচারদেরও ইনভলভ হতে হবে, সেই সাথে সাথে প্যারেন্টদেরও ইনভলভমেন্ট হতে হবে। ইন্টিগ্রেশন উইথ কারিকুলাম, পাঠ্যসূচির সাথে যে সমস্ত আমাদের কারিকুলাম যে টেক্সট বুক আছে তার সাথে যেন একটা সংযুক্তিপূর্ণ থাকে, এবং মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ফলো আপ কেয়ার, এবং চিকিৎসামূলক যাতে মেডিকেল এক্সামিনেশন মানে একবার পরীক্ষা সংক্রান্ত ভাবে তাদের যাতে হেলথ সম্পর্কে সঠিকভাবে চেক আপ করা হয়, সেই সম্পর্কে যত্ন নিতে হবে। এবার রোল অফ টিচারের কি কাজ, কি অবজার্ভিং দ্য স্টুডেন্ট এবং তাদের হেলথ স্ট্যাটাস ডেইলি তাদেরকে অবজার্ভ করবে। হ্যাঁ, রিফাইনিং দ্য সিক স্টুডেন্ট ফর মেডিকেল চেক আপ, যারা সিক নেয় যারা অসুস্থ হয় তাদের মেডিকেল চেক আপ করানো হবে। মেনটেনিং করবে হাইজিন ইন ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। এনকারেজ করবে ব্যালেন্স ডায়েট অ্যান্ড ক্লিন হ্যাবিটস, হ্যাঁ, যে একটা হাত ধোয়ার পরে ভালো করে হাতটাকে ধুতে হবে, বা খাওয়ার আগে হাতটাকে ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ক্লাসরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এগুলোকে বজায় রাখতে সাহায্য করবে। কন্ডাক্টিং হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন সময় হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা যেমন স্কুল কলেজগুলো হয়ে থাকে সোসাইটিকে কমিউনিটিকে যাওয়ার জন্য, সেই সম্পর্কে কি হয়, সচেতনতা ডেভেলপ করতে সাহায্য করে। আর কি হবে, কোঅর্ডিনেটিং উইথ হেলথ ওয়ার্কার অ্যান্ড প্যারেন্টস, সবার সাথে কি একটা প্যারেন্টস থেকে শুরু করে সোসাইটি থেকে শুরু করে সবার মধ্যে কি একটা গুড কমিউনিকেশন রাখতে হবে। এরপর আসছি আমরা কি পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। এখন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানে কি, নিজেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থভাবে জীবনযাপন করব, যার ফলে যে কোনো প্রকার রোগ প্রতিরোধে আসতে বাধা প্রদান করবে, তাকে আমরা পার্সোনাল হাইজিন বলবো। এই পার্সোনাল হাইজিন যদি আমরা সঠিকভাবে মেনটেন করি, কি হবে, আমাদের মধ্যে প্রিভেন্টস ইনফেকশন আর ডিজিজ, যে কোনো প্রকার রোগ প্রতিরোধে আসতে বাধা প্রদান করবে। আমাদের মধ্যে ইমপ্রুভ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ না ধুই, আমরা যদি হাতের নেলগুলোকে না কাটি, তাহলে কি আমাদের কি সঠিকভাবে স্বাস্থ্য বজায় থাকবে? থাকবে না। আর কি হবে, প্রমোট করবে সেলফ কনফিডেন্স, আমাদের মধ্যে কি হবে, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। কিপ এনভায়রনমেন্ট ক্লিন, পরিবেশকে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ডেভেলপ করবে গুড সোশ্যাল হ্যাবিট, ভালো সামাজিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। ক্লিয়ার? এটা গেল হচ্ছে আমাদের এই যার ইম্পর্টেন্স। এখন আমরা কোন কোন জায়গাগুলোকে ক্লিন করবো পার্সোনাল হাইজিনের মধ্যে। স্কিন কেয়ার কি করব, ডেইলি স্নান করতে হবে, ক্লিন ক্লোথ করতে হবে, হেয়ার কেয়ার, নেল কেয়ার, ওরাল হাইজিন, এগুলো আর বলার কিছু নেই। আই কেয়ার, হ্যান্ড হাইজিন, ফুড হাইজিন, ক্লোথিং হাইজিন, স্লিপ অ্যান্ড রেস্ট, মেনস্ট্রুয়েশন হাইজিন ইত্যাদি বিষয়গুলোকে, এইগুলোকে আমাদের ডে বাই ডে একদম ঠিক মতো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে করতে হবে। এরপর আসি রোল অফ স্কুল ইন প্রমোটিং পার্সোনাল হাইজিন। রোল স্কুলের কি ভূমিকা আছে, কন্ডাক্ট করবে হাইজিন এডুকেশন ক্লাস, ডিসপ্লে করবে পোস্টার ক্লিননেস, আর প্রোভাইড করবে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড টয়লেট, অ্যারেঞ্জ করবে রেগুলার মেডিকেল চেক আপ, অবজার্ভ করে ক্লিননেস উইক আর হেলদি ডে,
যে কোনো হেলথ ডে একদিন থাকবে যেখানে কি হয় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলোকে অবজার্ভ করবে। ইনভলভ করে স্টুডেন্ট ইন স্কুল ক্লিননেস ড্রাইভ। এখন এখান থেকে কতগুলো এক্সাম বেস আমরা ওগুলো রেখেছি। দেখো স্কুল হেলথ প্রোগ্রাম মূল কাজ কি? প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, এডুকেটিভ। ফার্স্ট অর্গানাইজেশন অফ স্কুল হেলথ সার্ভিস ইন ইন্ডিয়া কত সালে হয়েছিল? বড়োটা 1999। কে করেছিল? ডক্টর ভাগবত। সেন্ট্রাল হেলথ এডুকেশন ব্যুরো এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1956। এরকম অনেকগুলো জিনিস দেওয়া আছে, সেগুলোকে তোমরা দেখে নেবে। এই ইউনিট তেমন একটা খুব একটা কিছু নেই। এরপর আসে যেটা ইউনিট 4। ইউনিট 4 এ যেগুলো আছে সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, তার কজেস, সিমটম, তার কিভাবে প্রিভেনশন করবে ইত্যাদি বিষয়গুলো। এখন কমিউনিকেবল ডিজিজ মানে কি? এমন এক ধরনের রোগ যেটা কি করছে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়ায়। যেখানে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়ায়, সেটা সরাসরি হতে পারে আবার পরোক্ষভাবেও হতে পারে। যেমন প্রকার জীবাণু থেকে হতে পারে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থেকে হতে পারে, ভাইরাস থেকে হতে পারে, ছত্রাক থেকে হতে পারে, বা যে কোনো প্রকার পরজীবীর মাধ্যমে হয়ে থাকে। তখন আমরা তাকে কি বলবো? কমিউনিকেবল ডিজিজ। এই টাইপগুলো আমরা যদি কি দেখি, ব্যাকটেরিয়া, ভাইরাল, প্রোটোজোয়া, ফাঙ্গাল, হ্যাঁ, ওয়ার্মস ইত্যাদি বিষয়গুলো থেকে কি কি রোগ হতে পারে এখানে নাম দিয়েছি। ব্যাকটেরিয়ার ফলে কি হয়? টিউবারকুলোসিস, কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া ইত্যাদি। আর ভাইরালে কি হয়? ভাইরাস। যেগুলো নাম, এগুলো তো আর বলার কিছু নেই, এগুলো তোমরা পড়ে নেবে। এখন এগুলো কি বিভিন্ন কারণে হতে পারে। প্যাথোজেন অর্গানাইজেশন, পোর স্যানিটেশনের জন্য হতে পারে, আনহাইজিন ফুড ওয়াটার হতে পারে, পোর পার্সোনাল হাইজিনের কারণে হতে পারে, ল্যাক অফ ভ্যাকসিনেশনের জন্য হতে পারে ইত্যাদি বিষয়গুলো। কিভাবে এগুলো ট্রান্সমিশন হয়? দুভাবে, এই অনেকগুলো মেথডে। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, সরাসরি আমাদের সরাসরি যখন স্পর্শের মাধ্যমে যখন কোনো কিছু হয়ে থাকে তার মাধ্যমে হতে পারে। ইনডাইরেক্ট কন্টাক্ট হতে পারে, এয়ারের মাধ্যমে হতে পারে, ওয়াটারের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো হতে পারে। আর কিছু এই যে কমন কমিউনিকেবল ডিজিজ, সেগুলো কিভাবে? কলেরা, টাইফয়েড, সেগুলো নামগুলো তোমরা পড়ে নেবে। টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ডেঙ্গু, তার মোড কিভাবে ছড়ায় সেগুলোকে দেখো। টাইফয়েড, ফুড ওয়াটার, এগুলো কিন্তু আসতে পারে। টিউবারকুলোসিস কিসের মাধ্যমে? এয়ারবোন। ম্যালেরিয়া কিসের মাধ্যমে হচ্ছে? ভেক্টর, মসকিউটো। ডেঙ্গু কিসের হচ্ছে? মসকিউটো। হ্যাঁ, এগুলোকে পড়ে নেবে। প্রিভেনশন, পার্সোনাল হাইজিন, এগুলো তো বলার কিছু নেই তেমন একটা। ইমিউনাইজেশন মানে কিভাবে তুমি ভ্যাকসিনেশন বা টিকা প্রদান করবে যার মাধ্যমে কি হয়? শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা হচ্ছে টিকার মাধ্যমে হতে পারে। প্যাসিভ কি হচ্ছে? যে কোনো প্রকার অ্যান্টিবডি শরীরের ভিতরে প্রবেশ করিয়ে করানো হয়। সেরকম কমন কিছু ভ্যাকসিনেশনের নাম বিসিজি, এটা টিউবারকুলোসিস, এই নামগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখবে। ওপিভি কি হচ্ছে? পোলিও। ডিপিটি ডিপথেরিয়া। এমএমআর কি হচ্ছে? ম্যাসেল বা মাম্পস, রুবেলা। হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাস। এগুলোকে, এই ছকগুলোকে একদম মুখস্থ করে ফেলবে। প্রশ্ন কিন্তু আগেরবার এসেছিল, এবারও একটা আসতে পারে। আর তোমাদের জন্য আর ঠিক নন কমিউনিকেবল ডিজিজ কি? যখন মূলত আমরা এই যে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়ায় না, এটা সাধারণত কি দীর্ঘস্থায়ী ক্রনিক ডিজিজ হয়। এটা মূলত জেনেটিক হতে পারে বা ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল বা বংশগত পরিবেশগত কারণে মূলত হয়। এর মূলত কতগুলো নাম দেখো কি কি হতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, হাইপারটেনশন, স্ট্রোক, করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। করণিক আগে কিন্তু পরীক্ষায় ভীষণ আসতো, নিচের কোনটি কমিউনিকেবল ডিজিজ নয় বা নিচের কোনটি নন কমিউনিকেবল ডিজিজ, সেগুলোকে আমি এখানে দিয়েছি। তোমরা এগুলোকে দেখে নেবে কি কি কারণ আছে, সেগুলোকে আর বলছি না, এখানে কিছু নেই তেমন একটা কিছু। এবার আসি আমরা ইউনিট 5। জাস্ট মিনিট। ইউনিট 5 এ যেটা আছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সিডেন্টারি লাইফস্টাইল ডিজিজ, তার কজেস, সিমটম এন্ড প্রিভেনশন। এখন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মানে, সাইকিয়াট্রিক মিন্স আমাদের যে মানসিক যে রোগ, মানসিক যে চাপ, মানসিক যে বা স্ট্রেস, মানসিক যে হতাশার কারণে আমাদের দ্বারা যে সৃষ্টি হওয়া যে সমস্ত রোগ, তাদেরকে কি হয়? সেখানে মূলত সেই মানসিক যে এফেক্ট আমাদের শরীরের উপর কিন্তু প্রভাব বিস্তার করে, সেগুলো হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এখন এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মূলত কি জন্য হয়? সিডেন্টারি লাইফস্টাইল ডিজিজ। সিডেন্টারি লাইফস্টাইল ডিজিজ মানে কি? যে শরীরের আমাদের যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যদি কোনো প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি তাহলে আমাদের জীবনযাত্রার ফলে কি হয়? আমাদের এই সিডেন্টারি লাইফস্টাইলের ফলে আমাদের সেই রোগগুলো আমাদের শরীরের ভিতর কিন্তু বাস করে। সেগুলো কি কি? একটা হচ্ছে দেখো হাইপারটেনশন, রক্তচাপ বৃদ্ধি পায়। এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার।
আর কি আছে, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, অ্যাজমা, মাইগ্রেন, ইরিটেবিলিটি, লোয়ার সিনড্রোম, স্কিন প্রবলেম। আবার সিডেন্টারি লাইফস্টাইল ডিজিজ কি হতে পারে, ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ, অস্টিওপোরোসিস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, মেটাবলিজম সিনড্রোম ইত্যাদি। কি কি কারণে মূলত হয়ে থাকে? সাইকোলজিক্যাল কজেস, কারণগুলোকে অনেকগুলো মডেলে যদি ক্লাসিফাইড করা হয়েছে। সাইকোলজিক্যাল কজেস তার মধ্যে কি আছে, লং স্ট্রেস, দীর্ঘদিন ধরে কোনো মানসিক চাপ যদি তোমার মধ্যে থাকে সে কারণে হতে পারে, অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে হতে পারে, ইমোশনাল কনফ্লিক্ট, মানসিকভাবে তুমি যদি কোনো দ্বন্দ্ব থাকে সে কারণে কিন্তু তোমার এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারে। হ্যাঁ, ওভার ট্রেনিং বা ফ্রাস্ট্রেশন, অতিরিক্ত দুশ্চিন্তা যদি তুমি করো সেক্ষেত্রে কিন্তু এই ডিসঅর্ডার গুলো হতে পারে। আবার ফিজিক্যাল বা লাইফস্টাইল কজেসের মধ্যে কি কি হতে পারে, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ তার অভাবে হতে পারে, পুয়ার ডায়েট, একটা প্রপার নিউট্রিশন যুক্ত ডায়েট যদি না হয় সে কারণে হতে পারে, স্লিপ ডিপ্রেশন, ঘুমের অভাবের কারণে হতে পারে, এক্সারসাইজ, স্ক্রিন টাইম, এক্সেসিভ স্ক্রিন টাইম, যদি আমরা অতিরিক্ত কোনো মোবাইল দেখি, কোনো স্ক্রিন দেখি, টিভির আলো দেখি সেক্ষেত্রে হতে পারে, সাবস্ট্যান্স ইউজ, যদি কোনো ধূমপান, অ্যালকোহল, ড্রাগ ইত্যাদি ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। আবার এনভায়রনমেন্টাল কারণের কারণেও কিন্তু হতে পারে। কি হতে পারে, যদি ওয়ার্ক প্রেশার, যদি কাজের প্রচন্ড মাত্রায় প্রেশার থাকে সেক্ষেত্রে হতে পারে, আরবান স্ট্রেসের কারণে হতে পারে, যদি জীবনযাপনের ক্ষেত্রে কোনো প্রেশার থাকে, ফ্যামিলি রিলেশনশিপ কনফ্লিক্ট, যদি পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকে, হ্যাঁ সেক্ষেত্রে হতে পারে, ল্যাক অফ রিক্রিয়েশন, যদি সঠিকভাবে বিনোদন কি করে, আমাদের রিএনফোর্সমেন্ট করে, পুনরায় কাজের শক্তি যোগায়, সেই ল্যাক অফ রিক্রিয়েশনের যদি অভাব থাকে সে কারণে হতে পারে। কতগুলো সিমটম দেখো কি কি আছে, যেমন মাথা ব্যথা, হেড কেস, ব্যাক পেন, ফ্যাটিগ, হ্যাঁ তার সাইকোলজিক্যাল সিমটম কি, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি, টেনশন, ইনক্রিজ হার্ট রেট বা ব্লাড প্রেশার, কি হবে, ডিপ্রেশন, লস অফ মোটিভেশন ইত্যাদি। কতগুলো আছে এগুলো পড়ে নেবে। প্রিভেনশন কিভাবে আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট, আমরা যদি প্রিভেনশনের ফার্স্ট পয়েন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট, সবার আগে আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য আমরা কি করবো, বিভিন্ন রকম মেডিটেশন করবো, ডিপ ব্রিদিং নেবো, পজিটিভ থিঙ্কিং করবো, রিল্যাক্স টেকনিক করবো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো, হেলদি ডায়েট খাবো, সোশ্যাল এনভায়রনমেন্ট করবো, হেলথ এডুকেশন সম্পর্কে সঠিক ধারণা আমাদেরকে নেবো। মানে অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার তোমার কি কাজ, তাহলে প্রমোট করবো হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল, ইমপ্রুভ করবো মেন্টাল থ্রু গেমস অর টিম ওয়ার্কের মাধ্যমে আমরা সেটা করবো, রিডিউস করবো স্ট্রেস থ্রু ফিজিক্যাল রিক্রিয়েশন, বিভিন্ন প্রকার রিক্রিয়েশনের মাধ্যমে আমাদের ফিজিক্যাল যে স্ট্রেস গুলো আছে, মেন্টাল যে স্ট্রেস গুলো আছে সেগুলোকে কমানোর চেষ্টা করবো, এনকারেজ করবো ডিসিপ্লিন অ্যান্ড সেলফ রেগুলেশন, এনকারেজ করবো বডি মাইন্ড কোঅর্ডিনেশন ইত্যাদি। এখন কতগুলো পরীক্ষা ওরিয়েন্টেড এই ওভারঅল যেগুলো চলে সেগুলো যদি সামারাইজ করি, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কি, ডিক্রিজ কি করে, এখানে ডিজিজ উইথ ফিজিক্যাল সিমটম কজ বাই সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সিডেন্টারি লাইফস্টাইল ডিজিজ কি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কি, হাইপারটেনশন, মাইগ্রেন, পেপটিক আলসার ইত্যাদি। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি কি, ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস। দ্য মাইন্ড বডি রিলেশনশিপ ইন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইজ টার্ম ইজ কি, সাইকোফিজিক্যাল ইন্টারাকশন। এরকম আচ্ছা, who recommended minimum 150 মিনিট of moderate physical activity per week prevent for NCDs? মাথায় রাখতে হবে কত মিনিট, 150 মিনিট একজন ব্যক্তির ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার। হুইচ হরমোন রিলিজ আন্ডার প্রেসার, কোন হরমোন, কর্টিসল, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তেমন একটা কিছু নেই। এই হলো ইউনিট 5, বাকি আছে ইউনিট 6। আমি জাস্ট এখান থেকে 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, তারপরে ইউনিট 6 আমি শুরু করছি। তো ওবেসিটি, এবার আসি আমাদের কি, এখানে দুটো জিনিস আছে, একটা ওবেসিটি রিলেটেড হেলথ প্রবলেম, ওয়েট কন্ট্রোল, ইটস সিগনিফিকেন্স অন হেলথ, আর রোল অফ এক্সারসাইজ, ডায়েট কম্বিনেশন এক্সারসাইজ এন্ড ডায়েটিং অন ওয়েট কন্ট্রোল। এখন ফার্স্ট ওবেসিটি বা স্থূলতা বলতে আমরা কি বুঝি। ওবেসিটি হচ্ছে আমাদের শরীরে কি হচ্ছে, বডি ফ্যাট তার একটা পার্সেন্টেজ আছে, এবং এই ফ্যাট পার্সেন্টেজ যখন আমাদের শরীরে অতিরিক্ত যখন কোনো আমাদের শরীরে ফ্যাট যখন জমলে কি হবে, আমাদের সরাসরি স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলবে, তখনই আমরা তাকে কি বলবো, ওবেসিটি। এখন এই ওবেসিটি কিভাবে হতে পারে, ইট অকার্স when ক্যালোরি ইনটেক এক্সিস্ট ক্যালোরি এক্সপেন্ডিচার, অর্থাৎ আমাদের যে পরিমাণ চাহিদা ক্যালোরির দরকার তার থেকে যদি আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলি তখন কি হবে, তখন আমাদের এই অতিরিক্ত ফ্যাট আমাদের শরীরে জমা হতে থাকে। এখন এগুলো মেজারমেন্টের মূল যে ফর্মুলা সেটা হচ্ছে বডি মাস ইনডেক্স, বিএমআই দিয়ে মেজার করা হয়। বিএমআই এর ফর্মুলা তোমরা সবাই জানো, ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কয়ার। তার কতগুলো ক্যাটাগরি আছে। এখন আন্ডারওয়েট আমরা কখন বলবো, এই বিএমআই দিয়ে মেজার করে যখন আমাদের এই বিএমআই ভ্যালু 18.5 কেজি পার মিটার স্কয়ার হবে তখন আমরা তাকে বলবো। ওবেসিটি কখন বলবো, যখন ওবেসিটি হচ্ছে, ওবেসিটি ক্লাস 1 ক্লাস 2 তখন আছে। ওবেসিটি আমরা যখন বলবো 30 এর বেশি হবে,
30 থেকে 34.9, তখন আমরা তাকে ওবেসিটি অন বলবো। ওবেসিটি ক্লাস 2 তে আমরা কখন ভাগ করবো? যখন 35 অ্যান্ড অ্যাবভ হবে। আর যখন 44 অ্যান্ড অ্যাবভ হবে তখন কি হবে? মরবিড ওবেসিটি নামে পরিচিত। এইটা কিন্তু ছকটাকে মুখস্থ করবে। এছাড়া হচ্ছে কি ওয়েস্ট হিপ রেশিও দিয়ে আমরা মেজার করি। সেখানে যদি ছেলেদের ক্ষেত্রে কি হয় 0.90 ইন্ডিকেট করে ওবেসিটি, ফিমেলদের ক্ষেত্রে 85 ইন্ডিকেট করে ওবেসিটি। কারণ মেয়েদের একটু ফ্যাট সাধারণত ছেলেদের তুলনায় একটু মেয়েদের বেশি থাকে। এছাড়াও কি আমরা স্কিন ফোল্ড মেজারমেন্ট দিয়ে আমরা বডি ফ্যাট পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। এর মূলত কারণগুলো কি কি? কি কারণে হতে পারে? ডায়েটরি ফ্যাক্টর। এটা আমরা এক্সেসিভ ক্যালোরি যদি ইনটেক করি, ফ্যাট জাতীয় খাবার যদি খাই, সুগার যদি ইনটেক করি, তাহলে আমাদের হতে পারে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যদি সিডেন্টারি লাইফস্টাইল আমরা বিলং করি, ল্যাক অফ এক্সারসাইজ, কোনো প্রকার এক্সারসাইজ করি না, সেখানে হতে পারে। অনেক সময় কি হয় জেনেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে, যেটা বংশ পরম্পরায় হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি থেকে হতে পারে। যে পূর্বে যদি আমাদের ফ্যামিলিতে কারো যদি ওবেসিটি থাকে তাহলে জেনেটিক্যালি সেটা হওয়ার একটা প্রবণতা থাকে। যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে, মূলত হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলো যদি থাকে তাহলে আমাদের মধ্যে ওবেসিটি হতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর অনেক সময় স্ট্রেসের হতে পারে, ডিপ্রেশনের কারণে হতে পারে। সোশিও কালচারাল ফ্যাক্টর কি ওভার ট্রেনিং হ্যাবিটসের হতে পারে। ফাস্ট ফুড যদি আমরা অতিরিক্ত খাই সেক্ষেত্রে হতে পারে। এগুলো মূলত কজেস। এখন এর ফলে কি আমাদের হেলথ রিলেটেড প্রবলেম আমাদের শরীরে ঘটে? এক, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমাদের কি হচ্ছে? হাইপার টেনশন হয়, হার্ট ডিজিজ হয়, স্ট্রোক হতে পারে ওবেসিটির ফলে। এন্ডোক্রাইন সিস্টেমের উপর কি প্রভাব পড়ে? দেখো আমি প্রত্যেকটা ভাগ অনুযায়ী কিন্তু লিখে দিয়েছি কি ডিজিজ হতে পারে, যাতে কোনো জায়গায় যাতে তোমাদের বাদ না যায়। এন্ডোক্রাইন সিস্টেমের উপর কি টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। রেসপিরেটরি সিস্টেমের কি কারণে হতে পারে হেলথ প্রবলেম? স্লিপের প্রবলেম হতে পারে, ব্রিদিং ডিফিকাল্টিস হতে পারে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে হতে পারে কি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম কি হবে? ফ্যাটি লিভার হতে পারে। রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি হবে? ইনফার্টিলিটি হতে পারে। সাইকোলজিক্যাল কি হচ্ছে? লো সেলফ এস্টিম হতে পারে, ডিপ্রেশন হতে পারে। ক্যান্সার একটা রিস্ক থাকে অনেক সময়, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার বা আর্টেরিয়াল ক্যান্সার ইত্যাদি কিন্তু এই ওবেসিটির কারণে অনেক সময় মেয়েদের মধ্যে ঘটে থাকে। এরপরে আসে আমাদের বডি ওয়েট কিভাবে কন্ট্রোল করব তার সিগনিফিকেন্স। বডি ওয়েট যদি কন্ট্রোল করতে পারি তাহলে কি হবে? বেটার কার্ডিওভাস্কুলার হেলথ বজায় থাকবে, প্রিভেন্ট করবে আমাদের মধ্যে ডায়াবেটিস, ইমপ্রুভ করে ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ওয়েলবিং, লংজিভিটি ইত্যাদি। এখন এক্সারসাইজের কি রোল আছে? আমরা জানি যখন এক্সারসাইজ দু টাইপ, একটা হচ্ছে অ্যারোবিক, একটা অ্যানারোবিক, তোমরা সেগুলো সবাই জানো। এখন অ্যারোবিক এক্সারসাইজ আমরা কোনগুলো করি? মূলত যেগুলো ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, যখন সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই আমাদের শরীরে দেবে তখন আমরা তাকে অ্যারোবিক এক্সারসাইজ বলবো। সেগুলো কি? ওয়াকিং, রানিং, সাইক্লিং, সুইমিং এক্সেট্রা। এর রিকমেন্ডেশন কি করছে? 150 থেকে 500 মিনিট পার উইক। কে রিকমেন্ডেড করছে? WHO। স্ট্রেংথ বা রেজিস্ট্যান্স ট্রেনিং, শক্তি বৃদ্ধিকারী ব্যায়াম আমরা করব, স্ট্রেচিং বা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করব, হ্যাঁ, আর রিক্রিয়েশনাল স্পোর্টস অ্যাক্টিভিটি করব। এগুলো করলে কি হবে? এগুলো করলে আমাদের এই যে ওয়েটটাকে, শরীরের যে বডি কন্ট্রোল, ওবেসিটির ফলে আমাদের যে অতিরিক্ত ফ্যাট জমার ফলে আমাদের যে শরীরে বডি ওয়েট ডেভেলপ হবে সেটাকে কন্ট্রোল বা রিডিউস করতে সাহায্য করবে। এখন রোল অফ ডায়েট, ডায়েট কিভাবে করছে? ক্যালোরি ব্যালেন্স, ক্যালোরির মধ্যে ব্যালেন্স রাখতে হবে। ইনটেক আমি যা নেব কি হবে? লেস দ্যান এক্সপেন্ডিচার যদি আমরা করি নেগেটিভ এনার্জি ইমব্যালেন্স হবে। তাহলে কি হবে? যদি আমাদের যে পরিমাণ আমি ইনটেক নেব আমাকে কি করতে হবে? এনার্জি এক্সপেন্ডিচার করতে হবে। ব্যালেন্স ডায়েট কি করতে হবে? ইনক্লুড করতে হবে প্রোটিন, ভিটামিন, মিনারেল জাতীয় খাবার খেতে হবে। ফ্যাট জাতীয় খাবার একটু কম খেতে হবে। অ্যাভয়েড করবো কি? সুগার, ড্রিঙ্ক, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড লিখে যেগুলো ভাজা জাতীয় খাবার সেগুলোকে দূরে থাকতে হবে। হাইড্রেশন, ড্রিঙ্ক করতে হবে 2 থেকে 3 লিটার ওয়াটার ডেইলি। এটা 2 থেকে 3 লিটার, এটা হচ্ছে 4 থেকে 5 লিটার হওয়ার কথা। আর মিল টাইমিং, রেগুলার স্মল মিল খেতে হবে, রিডিউস ফর ফ্যাট স্টোরেজ। বারবার ঘন ঘন খেতে হবে কিন্তু স্মল মিল খেতে হবে। এমন নয় যে আমি একবার অনেক বেশি খেয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না। সেই জন্য দেখো ডায়েট অ্যালোন ক্যান রিডিউস ওয়েট বাট কম্বিনেশন উইথ এক্সারসাইজ গিভ বেটার লং টার্ম রেজাল্ট। যদি যে পরিমাণ খাবার খাচ্ছ সেই সাথে তুমি ডেইলি এক্সারসাইজ করো তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবে। কম্বিনেশন দেখো, এখানে একটা কম্বিনেশন ছক তোমাদের জন্য করেছি। মেটাবলিক রেট, তার এফেক্ট কি? ইনক্রিজ এফেক্টিভলি। ফ্যাট লস যদি করে, মোর রেপিড অ্যান্ড সাবস্টেন্স। মাসেল প্রিজার্ভেশন মেনটেন করে বাই এক্সারসাইজ। হরমোনাল ব্যালেন্স ইমপ্রুভ করবে কি? ইনসুলিন, লেপটিন। লং টার্ম সাকসেস হায়ার উইথ কম্বিনেশন অফ অ্যাপ্রোচ। অ্যাডিশনাল কিছু টিপস তোমাদের ওবেসিটি কন্ট্রোল করার জন্য রেখেছি। রেগুলার কি করতে হবে? ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা ডেলি। অ্যাভয়েড করতে হবে স্ট্রেস ইটিং। মনিটরিং করতে হবে BMI, বডি ফ্যাট রেগুলারলি। পার্টিসিপেট করে কমন ফিটনেস প্রোগ্রাম। আর স্কুল কলেজ ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম শুড বি প্রমোট ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। এক্সাম্পল দেখো, এখানে কতগুলো এক্সাম পারপাস, MCQ পারপাস দিয়েছি। ক্যালোরি ইনটেক গ্রেটার দেন ক্যালোরি এক্সপেন্ডিচার।
BMI is used to measure degree of obesity. BMI value 30 and more indicate obesity. Common obesity related disease, diabetes, hypertension, heart disease ইত্যাদি। তাহলে এগুলো একবার দেখে নেবে এক ঝলক। আর একটা দেখো, হু রেকমেন্ডেড 150 মিনিটস পার মডারেট অ্যাক্টিভিটি পার উইক ইন অ্যাডাল্ট করা উচিত। এগুলো আর কি বলবো তোমাদের। এরপর হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এড সম্পর্কে তোমরা সবকিছু জানো। ফার্স্ট এড কি? ফার্স্ট এড হচ্ছে ইমিডিয়েট কেয়ার করতে হবে। কোনো একটা অসুস্থ ব্যক্তি বা আহত ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা মানে সাহায্য করা। কেন সাহায্য করবো? যাতে চিকিৎসকের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার পূর্বে তুমি তাকে এই যে চিকিৎসাটাকে দেওয়া হয়, যার জীবনটাকে রক্ষা এবং তার স্বাস্থ্যের অবনতি যাতে না হয়, স্বাস্থ্যের যাতে উন্নতি করার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলবো? ফার্স্ট এড। এর মূল অবজেক্টিভ টু প্রিজার্ভ লাইফ, জীবনকে সঠিকভাবে রক্ষা করতে সাহায্য করে। টু প্রিভেন্ট দ্য কন্ডিশন ফ্রম ওর্সেনিং, স্বাস্থ্যের যে অবনতি হওয়া থেকে সেটাকে রোধ করতে সাহায্য করে। হঠাৎ করে তুমি রাস্তায় দেখলে কারো বা খেলতে গেলে হঠাৎ করে কারো ইনজুরি হয়ে গেল, তাহলে কি করবে? তুমি সাথে সাথে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার তো সেখান থেকে নিয়ে যেতে তোমাকে সময় লাগবে। প্রাইমারি তাকে যে ট্রিটমেন্টটা দিচ্ছ সেটাকেই বলছি ফার্স্ট এড। রিলিভ করবে পেন অ্যান্ড সাফারিং, ব্যথা কমানোর চেষ্টা করতে হবে। টু প্রমোট রিকভারি, তাকে দ্রুত যাতে রিকভারি করতে সাহায্য করে সেদিকে সাহায্য করতে হবে। টু এনশিওর প্রপার মেডিকেল অ্যান্ড যথাযথ চিকিৎসকের যত্ন বা তোমার ফার্স্ট এডের পর দ্রুত কি করতে হবে? সবার আগে তাকে দ্রুত কোনো মেডিকেল ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, সেখান থেকে তাদের যত্ন করে তাকে সেবা যত্ন করে দেয়, সেদিকে মাথায় রাখতে হবে। এর কতগুলো প্রিন্সিপাল আছে, সেগুলো হচ্ছে ডু নট প্যানিক, স্টে ক্লেম অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। মানে কি? অতিরিক্ত ভাবে মানে তোমাকে দ্রুত, যাতে তুমি খুব প্যানিক না হও, শান্তভাবে খুব ধীর স্থির ভাবে কাজ করতে হবে। চেক ব্রিদিং অ্যান্ড পালস, তাদের শ্বাস প্রশ্বাস সঠিক আছে কিনা সেটাকে চেক করতে হবে। স্টপ ব্লিডিং, রক্তপাত বন্ধ করা এবং তাদেরকে শক যদি হয় সেটাকে ইমিডিয়েট সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কি? হ্যান্ডেল অ্যান্ড পেশেন্ট জেন্টালি, রোগীকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। কল ফর মেডিকেল হেল্প, যে কোনো প্রকার মেডিকেল সাহায্যের জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর কি করবে? রিসিওর দ্য পেশেন্ট, রিডিউস অ্যান্টাইজি, রোগীকে আশ্বস্ত করতে হবে। তাকে কি করতে হবে? সাপোর্ট দিতে হবে মেন্টালি। ইউজ করবে কি? ক্লিনেস্ট ম্যাটেরিয়াল, জীবাণুমুক্ত উপকরণ ব্যবহার করতে হবে। কমন কতগুলো ফার্স্ট এড আছে, যেমন ধরো শক হলে কি করতে হবে? তার যে প্রাইমারি যে ট্রিটমেন্ট, তাকে কি করতে হবে? তা কি কি কারণে শক হতে পারে দেখো। শক বাই ব্লাড লস, বার্নস, হেয়ার ফেলিওর, ট্রমা ইত্যাদি। তার সিমটম সেগুলো আছে। ফার্স্ট এড কি করতে হবে সেগুলো সব লেখা আছে। আমার না প্রচন্ড এই কথা বলছি এতক্ষণ ধরে, গলা প্রচন্ড ব্যথা করছে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। তোমাদের এখানে লেখা আছে, আমি জাস্ট কতগুলো কথা বলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? Okay, sir. এখানে আছে দেখো পয়জনিং, বিষক্রিয়া, তার কতগুলো সমস্ত কিছু এখানে ফার্স্ট এড কি দেওয়া আছে। বার্নস যদি পুড়ে যায় তার কি ব্যবস্থা আছে। কেউ যদি ড্রনিং হয়ে যায়, ডুবে যায়, তার কি ব্যবস্থা আছে। ইলেকট্রিক শক হলে আমাদের কি কি করা উচিত, সমস্ত কিছু ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে আমি লিখে দিয়েছি। ব্লিডিং, যদি রক্তপাত হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয়। কমন কিছু স্পোর্টস ইনজুরি দেখো, স্পেন, স্ট্রেন, ফ্র্যাকচার, ক্রাম্প, তোমরা এগুলো সবই জানো, সেগুলো আমি তবু এখানে তার কি ট্রিটমেন্ট আছে, ফার্স্ট এড কি হবে, তার জন্য কি কি আছে, সমস্ত ইংলিশ বাংলা করে লিখে দেওয়া আছে। আর একটা আছে দেখো পলিউশন, এয়ার, ওয়াটার, সাউন্ড, রেডিয়েশন, এগুলো তো পড়ার কিছু নেই, শুধু পড়ে যাবে। কি কারণে পলিউশন হয় সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, বলতে পারছি না। ব্যালেন্স ডায়েট সে সম্পর্কে লিখেছি। সুষম খাদ্য বলতে কি বোঝো তোমরা সবাই জানো, যেখানে খাদ্যের 6টি উপাদান গুণাগুণ থাকে, সেগুলোকে আমরা বলবো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, সেগুলো সমস্ত কিছু তার উৎস দেওয়া আছে। ফুড নিউট্রিশন সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো পড়ে নাও, আশা করি এখান থেকে যেভাবে লেখা আছে তাতে মনে হয় না তোমাদের আর পড়ার কিছু আছে। ম্যাল নিউট্রিশন দেওয়া আছে, স্পোর্টস নিউট্রিশন দেওয়া আছে। তারপরে দেখো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলে কি কি রোগ হয়, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। দেখো প্রোটিন ডেফিসিয়েন্সি বলে কি ডিসঅর্ডার হয়, তার সিমটম কি কি, সমস্ত কিছু এখানে করে দিয়েছি আমি, কোনো অসুবিধা নেই তোমাদের। আমি বলতে পারছি না কথা। লাস্ট ছিল এফেক্ট অফ স্মোকিং, অ্যালকোহল, ড্রাগ অন হেলথ অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সেই সম্পর্কে দিয়েছি সমস্ত কিছু, তার কজেস, তার সিমটম ইত্যাদি বিষয়গুলো। এগুলো পড়েছো, এগুলো খুব একটা কিছু নেই এখানে তেমন কিছু। এখন তোমরা একটুখানি জাস্ট রেসপন্স করো, আমি শুধু প্রশ্নটাকে বলছি, তোমরা শুধু একটু উত্তরগুলোকে একটুখানি দেওয়ার চেষ্টা করো। কতগুলো 30 মতো এমসিকিউ আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন দ্য ডাইনামিক কনসেপ্ট অফ হেলথ। ডাইনামিক কনসেপ্ট অফ হেলথ বলতে কি বুঝি?
Maintenance of hemostasis through the adaptation. Very good. Question number 2. Health education is primarily based on which domain of learning? All the above. All the above. All of Cognitive ability, psychomotor, the above. প্রত্যেকটাই থাকবে। Question number 3. Which principle of health education stress the role of active participation? Active participation কি হবে? is হলো মোটিভেশন না, সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেয় স্বাস্থ্য শিক্ষা কোন নীতি? Learning by doing. অবশ্যই লার্নিং বাই ডুইং। বাকিরা উত্তরগুলো দাও। Which statement is correct regarding the genetic role in health? আর শিক্ষায় বংশগত স্বাস্থ্যের ভূমিকা। Genes determine potential. Environment determines performance. ভেরি গুড। বাকিরা উত্তরগুলো দাও। Which is the following not a component of health related physical fitness? Agility. Agility. The first step of community health program. কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রথম ধাপ কি? Implementation. ইমপ্লিমেন্টেশন। প্রথমে ইমপ্লিমেন্টেশন প্রয়োগ করে দেবো। ভালো করে পড়ো অপশন গুলো। Assessment of সি community. হবে, সি কম। অবশ্যই আগে অ্যাসেসমেন্ট করবো তো কমিউনিটির প্রয়োজন কি সে অনুযায়ী তো হেলথ এডুকেশন দেবো। Whose international organization inherited the concept primary health care 1978? ডিক্লারেশন করেছিল কে? Who? দরকার না, এটা তো তোমরা জানো। Health is wealth is based which health concept? Holistic model. Holistic model. The most effective way to promote community health? Preventive health education. বি, অপশন বি। Question number 10. Health instruction in school should be? School as an activity based on The main aim of school health appraisal is to? মূল উদ্দেশ্য কি? স্কুল Option A. ডিটেক্ট হেলথ প্রবলেম আর বি, অপশন বি। অপশন বি কেন? তা টিচ হাইজিন। সবার আগে কি করতে হবে? স্কুল হেলথ প্রোগ্রামের কি ডিটেক্ট করতে হবে না কোথায় প্রবলেম আছে সবার আগে আর্লি ডায়াগনোসিস করতে হবে না? Question number 12. Which of the following is a vector of bone communicable disease? ম্যালেরিয়া। দেখবো ওখানে সব লেখা আছে নোটসের মধ্যে। ইমিউনাইজেশন প্রোভাইড কি প্রদান করে? natural passive immunity. অপশন বি। সাইকাটিক ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক্স বাই। আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি তোমরা পড়ে নিও না, এগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে? স্যার আপনার অসুবিধা হলে স্যার আপনি ছেড়ে দিন। আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি সেটা বলছি আপনার মানে খুব আমি এটা এখনই পাঠিয়ে দিচ্ছি, তোমরা এগুলোকে পড়ে নিও, তারপরে কোনো সমস্যা থাকলে তোমরা সেগুলোকে বলো, ঠিক আছে? আমি তো লেফট নিলাম। হ্যাঁ, Okay, ওকে sir. স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে।